আমি সরাসরি আমাদের ঘটনায় যেতে চাই। ঘটনাটি আমাদের ভয়ের বারান্দার মডারেটর ইফাদ আমার কাছে লিখে পাঠিয়েছে। ঘটনাটা একটা পরিবারকে কেন্দ্র করে। আর সেই পরিবারটাকে কেন জিন পরিবার বলা হলো, এটা ঘটনাটা শুনলেই আপনারা বুঝতে পারবেন। আর এও বুঝতে পারবেন মানুষ চাইলে অনেক কম বয়সেই কি না করতে পারে। যাই হোক, যেভাবে লেখা আছে আমি ঠিক সেভাবেই উপস্থাপনা করার চেষ্টা করছি। ঘটনার শুরুতেই ইফাদ নাম ঠিকানা প্রকাশ করতে নিষেধ করেছে। তবে যারা এই এলাকার আশপাশ থেকে কিংবা সেই এলাকা থেকে শুনছেন তারা অবশ্যই বুঝতে পারবেন ঘটনাটা কোন জায়গার। ঘটনাটা শরীফ নামের একজনের কাছ থেকে কালেক্ট করা। বলছে, শরীফ ভাই, আজকে আপনার কাছে যে ঘটনাটা আমি শেয়ার করতে চলেছি এটা 2018 সালের শেষের দিকে শুরু হয়েছিল। ঘটনাটা একটা পরিবারকে কেন্দ্র করে, যে পরিবারটা আমার নিজের চাচার বাড়িতে এসে উঠেছিল। মূলত তারা আমার চাচার বাড়িতে ভাড়া উঠেছিল। প্রথমে আমি আমার চাচার বাসাটার একটু বর্ণনা দেই। আমাদের এলাকাতে ছোট্ট একটা মোড় ছিল, যেটা সন্ধ্যার পরে খুব খুব জমজমাট হয়ে উঠত। আমার চাচার বাসাটা ছিল সে মোড় থেকে হাত 20 মতো দূরে, আর একেবারে রাস্তার সাথে, যার কারণে সেই বাড়িটা রাস্তা থেকেই দেখা যেত। আমার চাচার বাড়িতে ছিল মোট 3টি রুম। একটি রুম দিয়ে মেন বাড়ির ভেতরে প্রবেশ করা হতো। তার ডান পাশে ছিল একটা রুম, সামনে একটা রুম, আর ভেতরে একটা ডাইনিং স্পেস। যদিও বাসাটা টিন শেড বাসা ছিল, বাসার আশেপাশে বেশ খানিকটা ফাঁকা জায়গা ছিল যেগুলো বাঁশ দিয়ে বেড়া দেওয়া ছিল, যার কারণে বাড়ির বাহিরের সবকিছুই দেখা যেত, কিন্তু বাড়ির ভেতরের কোনো কিছুই দেখা যেত না বা বোঝা যেত না। বাড়ির পশ্চিম দিকে ছোট্ট একটা বারান্দাও ছিল। এবার সেই পরিবারটার একটু বর্ণনা দেই। পরিবারের সদস্য ছিল 4 জন। এক ছেলে, 5 বছর বয়সী একটা মেয়ে, আর একটা অর্ধবয়স্ক লোক আর অর্ধবয়স্ক মহিলা। তাদের সম্পর্কে আমাদের এলাকার কেউ তেমন কিছু জানতো না, কারণ সেই পরিবারের কোনো সদস্য বাড়ি থেকে কখনোই বের হতো না, শুধু সেই ছেলেটি ছাড়া। তখন আমার বয়স ছিল 22 বছর, আর আনুমানিক সেই ছেলেটির বয়সও ছিল 22 কি 23 বছরের মতো। আমার চাচার বাড়িতে যে পরিবারটা উঠেছিল তার কোনো ডিটেল আমাদের কারো কাছেই ছিল না, এমনকি চাচার কাছেও সেই পরিবারের কোনো ডিটেল ছিল না। শুধু তারা আমার চাচার বাড়িতে ভাড়া উঠেছিল, প্রতি মাসে ঠিক মতো ভাড়াও পেমেন্ট করত। তাদের বাড়িতে কেউ যেত না, এমনকি তারাও বাড়ি থেকে কখনো বের হতো না। সেই বাড়িটির যে ছেলেটি ছিল তার নাম ছিল রনি। আর সেই রনি দিনের বেলাতে আমাদের এলাকার সে মোড়ে আসতো, চা খেত, গল্প করত, আবার সন্ধ্যার আগ দিয়ে বাড়িতেও চলে যেত। নির্দিষ্ট কিছু সময় সে আমাদের সাথেও এসে সময় দিত। আসলে একটা এলাকাতে কেউ যদি আসে তাহলে সেই এলাকারই একজন হয়ে যায়। যদিও আমাদের বন্ধু বান্ধবের সার্কেলটা ছিল অনেক বড়, ফ্রেন্ড লিস্টে আমরা প্রায় 18 থেকে 20 জন ছিলাম। তার ভেতরে রনিও এসে আমাদের সাথে যোগ দিয়েছিল, কারণ সে আমাদেরই বয়সী ছিল। আমাদের ছোটদের সাথেও তার খুব ভালোই সম্পর্ক ছিল। কিন্তু আশ্চর্যের বিষয়, রনির পরিবারের কেউ কখনো কোনো এলাকার লোকজনের সাথে কথা বলেনি, এমনকি তাদের সাথে কেউ কথা বলতেও যায়নি। তারা বাড়ি থেকে কখনো বেরই হতো না। শুধু রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখা যেত রনির বাবা, তিনি একটা চেয়ার পেতে ওই পশ্চিমের বারান্দার উপরে বসে আছেন। রনির মাকে খুব একটা দেখা যেত না, হঠাৎ হঠাৎই তাকে ঘরের বাহিরে দেখা যেত, আবার কিছুক্ষণের মধ্যে চলেও যেত। রনির যে ছোট্ট বোনটি ছিল সেই বোনটি বাড়ির বাহিরে এসে খেলতো। তার সেই ছোট্ট বোনটিও কারোর সাথে কোনো কথা বলতো না, সে নিজে একা নিজের মনেই খেলতো, আবার নিজে ঘরের ভেতরেও ঢুকে যেত। এটা ছিল রনির পরিবারের ছোট্ট একটা বর্ণনা। আর এই বর্ণনাটা কেন দিলাম এটা আপনাদের জেনে রাখা প্রয়োজন, কারণ ঘটনাটা শুনলে এর একটা গুরুত্ব আছে যেটা আপনারা বুঝতে পারবেন। যাই হোক,
এইটুকু ইনফরমেশন আমরা রনির কাছ থেকে পেয়েছিলাম, কারণ সে নিজে আমাদের বলেছিল বাড়িতে থাকা সে মুরব্বিটা তার বাবা, তার মা এবং ওই মেয়েটি ছিল তার ছোট্ট বোন। আমরা সেটাই বিশ্বাস করে নিয়েছিলাম, কারণ এছাড়া আমাদের হাতে আর কোনো উপায় ছিল না। রনির সেই পরিবারটা আমাদের এলাকায় প্রায় 6 মাস ছিল। তারা নভেম্বরের 13 তারিখে আমার চাচার বাসায় উঠেছিল, এটা আমার খুব ভালোভাবে মনে আছে। আর 2019 সালের মে মাসের কোনো একটা দিন রনি সে বাড়ি থেকে চলেও গিয়েছিল। আসলে শুধু রনির কথা বললাম কেন, এটারও একটা কারণ আছে। এতক্ষণ শুনলেন রনির পরিবারের বর্ণনা, এবার আসছে মূল ঘটনায়। ঘটনাটা কিছুটা এইরকম ছিল। যেই দিন থেকে রনির পরিবার আমাদের এলাকায় এসেছিল, তার 2-3 দিন পর থেকে আমাদের এবং আমাদের পাশের এলাকায় কিছু অস্বাভাবিক ঘটনা ঘটা শুরু হয়। ঘটনাগুলো কিছুটা এইরকম ছিল। আমাদের এলাকায় একটা গোরস্থান ছিল, যেটা খুব জমজমাট একটা গোরস্থান। অনেক দূর দূরান্ত থেকেও মানুষজন এসে লাশ দাফন করে যেত। এক কথায় বলতে গেলে আমাদের সেই গোরস্থানে প্রায় 1 সপ্তাহের ভেতরে 2 থেকে 3টা কবর অবশ্যই হতো। এটা আমি ছোটবেলা থেকে দেখে আসছিলাম। কিন্তু আশ্চর্যের বিষয় এই, সেই কবরগুলো থেকে কেউ লাশ চুরি করে নিয়ে যাচ্ছিল। অনেকের গরু হারিয়ে যেত। সন্ধ্যাবেলায় যে গরুটাকে খাইয়ে দাইয়ে গোয়ালে রাখা হতো, পরের দিন সকালবেলা সেই গরুটাকে আর দেখতে পাওয়া যেত না। কখনো কারো বাড়ির মুরগির ঘর থেকে মুরগি উধাও হয়ে যেত, কারো ছাগল হারিয়ে যেত। এরকম প্রতিদিন কোনো না কোনো ঘটনা ঘটতেই থাকতো। আর যেটা আমাদের এলাকার মোড়ের ওপরে চায়ের দোকানে চর্চা হতো। এভাবেই প্রায় মাস খানেক কেটে যায়। এরই ভেতরে রনির সাথে আমাদের খুব একটা ভালো সম্পর্ক হয়ে যায়। রনি প্রতিদিনই আমাদের কাছে আসতো, আমাদের সাথে সময় দিত, আমরা একসাথে সময় কাটাতাম। কিন্তু আশ্চর্যের বিষয়, সে আমাদের সাথে কোনোদিনও সন্ধ্যার পরে সময় দেয়নি। আমরাও এটা নিয়ে তেমন কিছু বলতাম না, কারণ আমরা আশা থেকেই দেখতে পাচ্ছিলাম রনির পরিবারটা কেমন একটা একঘরে টাইপ। তারা কখনো কারোর সাথে মিশতো না, কখনো কারোর সাথে কথাও বলতো না। যদিও আশেপাশের মানুষগুলোও তাদের সাথে কথা বলতে খুব একটা আগ্রহী ছিল না। তার ছোট বোনও কখনো বাড়ি থেকে বেরো হতো না, আর আশেপাশের কোনো বাচ্চাদের সাথে খেলাও করতো না। তাকে যখন খেলার জন্য আশেপাশের বাচ্চারা ডাকতো, সে কোনো কিছু না বলেই নিজের ঘরে চলে যেত। তার বাবা প্রতিদিন সকালবেলা চেয়ার নিয়ে সে বারান্দার উপরে বসতেন, দুপুরবেলা উঠে চলে যেতেন, আবারও কিছুক্ষণ পরে এসে আবারও বসতেন। সন্ধ্যার একটু আগ দিয়ে আবারও সেই চেয়ারটা নিয়ে ঘরের ভেতরে চলে যেতেন। এভাবেই প্রায় 4টি মাস কেটে যায়। কিন্তু আমাদের এলাকা থেকে এই ঘটনাগুলো কোন অবস্থাতেই দূর হচ্ছিল না। প্রতিদিন কারো না কারো কোনো কিছু হারিয়ে যেত, আর কবরে লাশ দাফন করার সেই রাতেই লাশটি চুরি হয়ে যাচ্ছিল। এই নিয়ে আমাদের এলাকা প্রায় তোলপাড় হয়ে গিয়েছিল। একরকম আমরা বাধ্য হয়ে আমাদের এলাকার সেই গোরস্থানটা পাহারা দেওয়ার চিন্তা ভাবনা করি। যেই কথা সেই কাজ। গোরস্থান যখন পাহারা দেওয়া শুরু হয়েছিল, তখন যে লাশগুলো দাফন করা হচ্ছিল সেগুলো আর চুরি হচ্ছিল না। এভাবেই আরো 1 মাস কেটে যায়। কিন্তু এলাকার গোরস্থান থেকে লাশ চুরি না হলেও এলাকা এবং এলাকার পার্শ্ববর্তী সব এলাকা থেকে অনেক কিছু চুরি হওয়া শুরু হলো। যেমন কারো গরু, কারো ছাগল, কারো হাঁস, কারো মুরগি, এসব একের পর এক নিখোঁজ হতে লাগলো। এভাবেই আমাদের দিন কাটছিল, কিন্তু কখনো এর কোনো ক্লু আমরা খুঁজে পেতাম না। কখন কে আসতো আর এগুলো চুরি করে নিয়ে যেত, এটাও আমরা কেউ ধরতে পারছিলাম না। এরই ভেতরে একটা আশ্চর্যজনক ঘটনা ঘটে যায়, যেটা আমার সাথেই ঘটে গিয়েছিল। দিনটি ছিল শুক্রবার। আমরা সবাই আমাদের এলাকার একটা চায়ের দোকানে আড্ডা দিচ্ছিলাম। প্রায় 10টার দিকে রনি আমাদের কাছে এসে দাঁড়ায় আর আমার কাছ থেকে একটা জিনিস চায়। সেই জিনিসটা হলো আমার ব্যবহার করা ল্যাপটপ।
সে জানতো আমার কাছে একটা ল্যাপটপ আছে। সে ওই ল্যাপটপটি আমার কাছ থেকে প্রায় ঘন্টা দুয়েকের জন্য ধার চায়। আমি কোনো কথা না বলেই সেই ল্যাপটপটি রনিকে ঘন্টা দুয়েকের জন্য দিতে রাজি হয়ে যায়। তাকে আমি সেখানেই দাঁড়াতে বলি, আর বাড়ি থেকে আমার ল্যাপটপটা নিয়ে এসে রনির হাতে দেই। রনি আমাকে একটু সাইডে ডাকে আর আমাকে বলে ঘন্টা দুয়েক পর আমি যেন তার বাসা থেকে সেই ল্যাপটপটা নিয়ে চলে আসি। রনির বাসাতে সেই সময় রনি থাকবে না, কোথাও একটা বিশেষ কাজের জন্য সে বের হয়ে যাবে। আমি যেন রনির বাড়িতে সরাসরি প্রবেশ করি আর রনির ঘর থেকে সেই ল্যাপটপটা বের করে নিয়ে আসি। রনির ঘরটা ছিল মেন ঘর দিয়ে ঢুকে হাতের ডান পাশের সেই রুমটা। আমি রনির এই কথাটা শুনে প্রচন্ড আশ্চর্য হয়ে গেলাম। আশ্চর্য হলাম এই জন্য, কারণ যেই বাড়ির মানুষজন কখনোই কারোর সাথে কথা বলে না, কারোর সাথে মেশে না, সেই বাড়িতে হুট করে আমি ঢুকবো কিভাবে? আর বাড়িতে ঢুকলাম ঠিক আছে, কাউকে কিছু না বলে আমি সেই জিনিসটা নিয়ে আসবো কিভাবে? এরকম হাজারো প্রশ্ন আমার মাথার ভেতর ঘুরপাক করতে লাগলো। আমি রনিকে বললাম, কেন? তোমার মায়ের কাছে কিংবা তোমার বাবার কাছে দিয়ে যেও, আমি তাদের কাছ থেকে চেয়ে নেব। রনি আমাকে বলল, কারো কাছ থেকে তোমার কোনো কিছু চাইতে হবে না। তোমাকে আমি যেটা বললাম তুমি ঠিক সেটাই করবে। তুমি সর্বপ্রথম মেন রুম দিয়ে আমাদের বাড়ির ভেতরে প্রবেশ করবে, কারণ সে বাড়িটা তোমার চাচারই বাড়ি। তুমি জানো সেই বাড়ির কোথায় কি আছে। তুমি আমার রুমের ভেতরে ঢুকবে আর তোমার ল্যাপটপটা নিয়ে তুমি বের হয়ে চলে আসবে। এতে কারো কোনো সমস্যা নেই। আমার বাড়ির কোনো লোকজনও তোমাকে কিছুই বলবে না। রনির এই কথাটা শুনে আমি যেন আকাশ থেকে পড়লাম। এর কারণটা আপনারা ইতিমধ্যেই জানতে পেরেছেন, তাই নতুন করে আর উল্লেখ করলাম না। সময়টা ঠিক 12:30টার মতো ছিল। চারপাশে জুমার আজান দিচ্ছিল। আমি মোড় থেকে নিজের বাড়িতে যাওয়ার পথে রনির বাড়ির দিকে তাকালাম, আর তখনই আমার ল্যাপটপের কথা মনে পড়ে গেল। আমি ভয়ে ভয়ে এক পা দুই পা করে সেই বাড়ির ভেতরে ঢুকলাম। বাড়ির ভেতরে যেতেই আমি দেখতে পেলাম রনির ছোট বোন বাড়ির সেই ফাঁকা জায়গায় কিছু হাঁড়ি পাতিল আর লতা পাতা নিয়ে খেলা করছে। রনির বাবা ঠিক আগের মতোই সেই চেয়ারটা পেতে বসে আছেন। তিনি মাথা নিচু করে বসেছিলেন। আমি রনির বাবার সামনে গিয়ে দাঁড়াই, তাকে একটা সালাম দিলাম। তিনি আমার সালামের আওয়াজ পাওয়ার সাথে সাথেই কেমন একটা বিরক্তি নিয়ে আমার দিকে মাথা তুলে তাকালেন। রনির বাবার দিকে তাকাতেই আমার কেমন একটা অস্বস্তি হতে লাগলো। রনির বাবার আমি চোখের দিকে তাকিয়ে দেখলাম তিনি অপালক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছেন। তার শরীরের কোনো অঙ্গ প্রত্যঙ্গ নড়াচড়া করছিল না, এমনকি তার চোখের পাতাটাও নড়ছিল না। তার চেহারাটা কেমন একটা ফ্যাকাশে হয়েছিল, দেখে মনে হচ্ছিল তিনি আসলে জীবিত নন। তার শরীরটা একটা খোলস, যার ভেতরে প্রাণ নেই। রনির বাবার এই আচরণটা দেখে প্রচন্ড অস্বস্তি অনুভব করলাম। আমি তার বোনের দিকে তাকালাম। তার বোনও এক মন দিয়ে খেলছিল। কেন আমার জানি মনে হলো তার বোনের শরীরটাও কেমন একটা খোলসের মতো। তারও ভেতরে কোনো অভিব্যক্তি ছিল না। আমি রনির বাবাকে জিজ্ঞেস করলাম, চাচা, আমার ল্যাপটপটা রনির কাছে আছে, আমি সেটা নিতে এসেছি। তার বাবা আমার এই কথা শুনে আমার কথার কোনো উত্তর দিলেন না। তিনি পুনরায় আগের মতো তার মাথাটা নিচু করে আবারও বসে রইলেন। আমি এর কোনো কিছুই বুঝতে পারছিলাম না, তাই রনির বলা অনুযায়ী আমি সরাসরি মেন ঘর দিয়ে রনির রুমে প্রবেশ করলাম। বাড়ির ভেতরেই ঢুকতে আমি দেখতে পেলাম রনির মা ডাইনিং এর মেঝেতে বসে আছে। তারও চেহারার ভেতরে কেমন একটা ফ্যাকাশে, আর যার ভেতরে কোনো অভিব্যক্তি ছিল না। মনে হচ্ছিল তার চেহারাটা কেমন একটা মলিন হয়ে আছে, তার চোখের পাতা নড়ছিল না। আমার দিকে ফিরেও তাকালেন না রনির মা। এটা দেখে আমি প্রচন্ড আশ্চর্য হয়ে গেলাম। আসলে এই পরিবারটা কেমন একটা পরিবার? বাড়িতে কে এলো, কে কি করছে, এসবের ভেতরে তাদের কোনো ইন্টারেস্টই আমি দেখতে পেলাম না। এবার আমি যা লক্ষ্য করলাম, এটা দেখে আমার মাথায় ঘুরে গিয়েছিল, কারণ এসব আচরণের কারণে আমি রনির বাড়ির ভেতরের
কোনো কিছুর ওপরে লক্ষ্য করতে পারি। বাড়ির ভেতরে ঢুকতেই আমি দেখতে পেয়েছিলাম বাড়িটা সম্পূর্ণরূপে ফাঁকা। বাড়িতে একটা পানি খাওয়ার গ্লাস পর্যন্ত আমি দেখতে পেয়েছিলাম না। আমি পুরো বাড়িটা ঘুরে ঘুরে দেখতে লাগলাম। সেই বাড়ির ভেতরে আমি কোনো রকমের কোনো আসবাবপত্র দেখতে পেলাম না। রনির ঘরের ভেতরে আমি ঢুকলাম, আর সেখানে গিয়েও আমি কোনো কিছুই দেখতে পেলাম না। তার নিজের বাড়িতে ব্যবহার করার জন্য কিছু জিনিসপত্র রাখে, যেমন খাবার জন্য প্লেট, গ্লাস। আসলে রনির বাড়িটা ছিল সম্পূর্ণরূপে ফাঁকা, যেই ঘরের ভেতরে কোনো কিছুই ছিল না। এমনকি রনি যে রুমে থাকতো, সেই রুমে শোবার জন্য একটা খাট তো দূরের কথা, একটা বালিশও ছিল না। শুধু পুরো রুমটাতে মেঝে আর কোনো কিছুই নেই। আর সে মেঝের ভেতরেই আমি একটা আশ্চর্যজনক জিনিস দেখতে পেয়েছিলাম। সেই জিনিসটা আর কিছু না, একটা গোল বৃত্ত, আর যার ভেতরে একটা স্টার আঁকা ছিল। এটা দেখে আমি বুঝতে পারলাম আসলে সাধারণ কোনো কিছু নয়। এটাতে নির্দিষ্ট সময় বসে কালো জাদু করে। এটা আমি এর আগে অনেক শুনেছি যে অনেক তান্ত্রিক কিংবা কবিরাজ আছে যারা এইরকম একটা বৃত্ত আঁকেন আর তার ভেতরে বসে কালো জাদু করেন। রনির ঘরের একটা কোণেতে আমি কিছু জিনিস দেখতে পেয়েছিলাম। সেই জিনিসগুলো কিছু মোমবাতি ছিল, কিছু সিঁদুরের মতো কিছু ছিল, আর আরো অন্যান্য কিছু যেগুলোর নাম আমার জানা। সাথে সাথেই আমি বুঝতে পারলাম হয়তো রনি কালো জাদু করে। যখন আমি রনির বাড়ি থেকে বের হতে গিয়েছিলাম, তখন আমার নাকে কেমন একটা পচা দুর্গন্ধ এসে লাগলো। আমার এত পরিমাণে অস্বস্তি হতে লাগলো যে ওই বাড়িতে আমি আর এক সেকেন্ডও দাঁড়ানোর সাহস করতে পারছিলাম না। আমি সাথে সাথে বাড়ি থেকে বের হয়ে যাই। বাড়ি থেকে বের হয়ে আমি নিজের বাড়িতে চলে আসি, কিন্তু আমার মাথার ভেতরে রনির পরিবারের পুরো ঘটনাগুলো কেমনভাবে গেঁথে গিয়েছিল, যেটা কোন অবস্থাতেই আমার মাথা থেকে বের হচ্ছিল না। এরপর রনির সাথে আমার আর দেখা হয়নি। সন্ধ্যাবেলায় আমি যখন চায়ের দোকানে গিয়েছিলাম, তখন আমি আমাদের পুরো বন্ধু বান্ধব সার্কেলকে রনির পরিবারের এই আশ্চর্য সত্যটা সবার কাছে বলি। তারা সবাই আমার এই কথাটা শুনে কেমন একটা আশ্চর্য হয়ে যায়, ঠিক আমি যেরকমটা হয়েছিলাম। আমি সবাইকে বললাম রনি কালো জাদু করে, আর এসব রনির বাড়িতে আমি দেখে এসেছি। প্রথমে আমার কথা কেউ বিশ্বাস করতে চাইল না, এমনকি বিশ্বাসও করলো না, কারণ রনি যেরকম ভাবে আমাদের সাথে চলাফেরা করে এটা তার দ্বারা কোনো অবস্থাতেই পসিবল না। আবার পরক্ষণে আমাদের মাথার ভেতরে এটাও আসলো তার পরিবারটা কেমন একটা অস্বাভাবিক, কারোর সাথে কথা বলে না, কারোর সাথে চলাচল করে না। আর রনি কেন সন্ধ্যার পরে আমাদের সাথে সময় দেয় না, শুধু দিনের বেলাতেই দেয়, এটাও আমাদের অজানা ছিল। কিন্তু আমি এই প্রথমবারের মতো বুঝতে পেরেছিলাম আসলে রনি কোনো সাধারণ কেউ ছিল না। সে অবশ্যই কোনো খারাপ কিছু করত। এর ভেতরেই সবচেয়ে আশ্চর্যজনক জিনিস হলো আসলে তার পরিবারের লোকজন খেত কি। তারা না কখনো বাজার করত, আর তাদের বাড়িতে গিয়ে আমি খাবার মতো কোনো প্লেট কিংবা খাবার তৈরি করার মতো কোনো কিছু দেখতেও পেয়েছিলাম না। আগেই বলেছি আমি রনির পুরো ঘরটা ঘুরে ঘুরে দেখেছিলাম। সেখানে একরাশ ফাঁকা ছাড়া আর কোনো কিছুই ছিল না। ভাড়া দেওয়ার সময় রনিকে যেরকম ফাঁকা একটা বাড়ি আমরা তুলে দিয়েছিলাম, সেই বাড়িটা ওই রকমই ফাঁকা ছিল। যাই হোক, আজকের যে ঘটনাটার কথা বললাম, কিন্তু দিনটি শুক্রবার ছিল, এটা আমার খুব ভালোভাবে মনে আছে। বিকাল 5টার দিকে আমাদের এলাকার এক মুরব্বী মারা গিয়েছিলেন। এশার নামাজ পর তার জানাজা পড়েছিলাম। জানাজা পড়ে তার লাশটি আমরা কবরও দিয়েছিলাম। কিন্তু এতক্ষণের ভেতরেও আমি রনিকে আমাদের এলাকায় কোথাও দেখতে পেয়েছিলাম না। যদিও তাকে কখনো নামাজে আমি দেখতে পেতাম না, কিন্তু এই জানাজা নামাজেও আমি তাকে দেখতে পেয়েছিলাম না। আমার রনির উপরে কেমন একটা সন্দেহ হতে লাগলো। তাই আমি আমার বন্ধুদের সবাইকে বললাম, চল তো আজকে রনির বাড়িতে যাব।
গিয়ে দেখব আসল ঘটনাটা কি। যেই ভাবা সেই কাজ। আমরা প্রায় ৮-১০ জন মিলে রনির বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। সময়টা ছিল রাত 11:30। রনির বাড়ির কাছে আসতেই আমরা অনেক জোরে চিল্লাচিল্লির আওয়াজ শুনতে পেয়েছিলাম। মনে হচ্ছিল কিছু মানুষ চোর ধাওয়া করছে। যেটা ভেবেছিলাম ঠিক সেটাই হয়েছিল। রনিকে আমরা দেখলাম সে দৌড়াতে দৌড়াতে তার বাড়ির দিকে এলো, আর তার বাড়ির দিকে এসে কোথাও একটা হারিয়ে গেল। আমরা যারা রনিকে ধাওয়া করছিল তাদের কাছে গিয়ে দাঁড়ালাম আর জিজ্ঞাসা করলাম কি হয়েছে। তারা আমাদের কাছে যে ঘটনাটা বলল, এটা শুনে আমাদের পায়ের নিচ থেকে মাটি সরে গিয়েছিল। ঘটনাটা ছিল কিছুটা এইরকম। লাশ মাটি দেওয়ার কয়েক ঘন্টা পরেই কবর খোঁড়ার আওয়াজ পেয়েছিল যারা সেই গোরস্থানটাকে পাহারা দিচ্ছিল। আর গোরস্থানটা কেন পাহারা দিচ্ছিল এটা এর আগেই আপনাদের বলেছি। যখনই তারা সেই কবরের কাছে এসে দাঁড়ায়, তখন তারা লাইটের আলোতে স্পষ্ট দেখতে পায় রনি নিজে একটা কোদাল দিয়ে সেই কবরটা খোঁড়ার চেষ্টা করছে। আর সাথে সাথেই তারা রনিকে ধাওয়া করে। রনি পালিয়ে তাদের বাড়ির এদিকে চলে আসে। কথাটা শুনে আমরা সবাই বুঝতে পারলাম আসলেই এটা সত্য একটা ঘটনা, কারণ রনি এই কাজটা করতে পারে। আমি আজ নিজে রনির বাড়িতে গিয়ে এরকম কিছু একটা দেখে এসেছি যেটার দ্বারা কালো জাদু করা সম্ভব। হয়তো তার কালো জাদুতে ব্যবহার করার জন্যই রনি গোরস্থানে গিয়ে সে লাশটি খুঁড়ে বের করছিল। আমরা এই কথাটা শুনে প্রচন্ড ক্ষেপে গিয়েছিলাম, কারণ আর যাই হোক রনি আমাদের এলাকার কেউ নয়। আর বাহিরে থেকে একটা লোক এসে আমাদের এলাকাতে থেকে আমাদের সাথে মিল দিয়ে আমাদের এলাকার এরকম নৃশংস একটা কাজ করছে, এটা আমরা কেউ মানতে পারছিলাম না। তাই আমরা সবাই মিলে রনির বাড়িতে গিয়ে দাঁড়াই। রনিকে অনেক ডাকাডাকি করি, কিন্তু রনির কোনো সাড়া শব্দ আমরা পাচ্ছি না। ডাকাডাকির এক পর্যায়ে রনির বাড়ির দরজাতে আমরা যেই হাত দিলাম, আশ্চর্যজনকভাবে সে দরজাটি খুলে গেল। বাড়ির ভেতরে ঢুকতেই আমরা যা দেখতে পেলাম এর জন্য আমরা মোটেও প্রস্তুত ছিলাম না। আমরা সেখানে প্রায় 12 থেকে 15 জন উপস্থিত ছিলাম, আর 12 থেকে 15 জনই আমরা একটা বীভৎস জিনিস দেখলাম। সেটা আর কিছু নয়, রনির বাবা, মা আর তার ছোট বোন তাদের বাড়ির ডাইনিং এ মেঝেতে পড়ে আছে। আর তারা জীবিত নয়, মৃত অবস্থায় পড়ে আছে। তাদের লাশগুলোর অবস্থা এত পরিমাণে বাজে হয়ে গিয়েছিল যেটা চোখে দেখার মতো ছিল না। তাদের লাশগুলো দেখে মনে হচ্ছিল প্রায় 10 থেকে 15 দিন আগেকার পচা গলা লাশ, যেগুলো থেকে দুর্গন্ধ বের হচ্ছিল। আর দুর্গন্ধটা এতটাই তীব্র ছিল যে আমরা কেউ সেখানে দাঁড়াতে পারছিলাম না। আমরা একটা চিৎকার দিয়ে সেই বাড়ির ভেতর থেকে বের হয়ে আসি। বাড়ির বাহিরে আসতেই আমরা চিল্লাচিল্লি শুরু করে দেই। আমাদের চেঁচামেচি শুনে বাড়ির আশপাশের লোকজন বের হয়ে আসে। আমরা পুরো ঘটনাটা এলাকার সবাইকে জানাই, আর এলাকার কিছু মাথা মুরব্বীরা আমাদের বলা সেই ঘটনাটা চেক করার জন্য রনির বাড়ির ভেতরে যায়। তার ভিতরে আমার চাচাও ছিল। বাড়ির ভেতরে গিয়ে তারাও ঠিক একই রকম জিনিস দেখতে পায়। 10 থেকে 15 দিন আগেকার কিছু পচা গলা লাশ ডাইনিং স্পেসের মেঝের ওপরে পড়ে আছে। পুরো ঘরটা ফাঁকা আর সম্পূর্ণ অন্ধকার। এই ঘটনাটা দেখে আমাদের এলাকার সবাই আমরা সম্পূর্ণরূপে আশ্চর্য হয়ে গিয়েছিলাম। আশ্চর্য হয়ে গিয়েছিলাম এই জন্য, কারণ আমি আজ নিজে রনির বাড়িতে গিয়েছিলাম। সেখানে তার বাবাকে আমি দেখেছি, তার মাকে দেখেছি। শুধু আমি নয়, আমাদের এলাকার যতজন এই রাস্তা দিয়ে মোড়ের ওপরে গিয়েছিল তারা সবাই রনির বাবাকে তাদের বাড়ির বারান্দার ওপরে চেয়ার পেতে বসে থাকতে দেখেছেন। তাহলে এখন যে লাশগুলো দেখতে পেলাম এগুলো কাদের ছিল? আর আমি যখন রনির বাড়িতে গিয়েছিলাম তখন সেখানে কোনো লাশ দেখতে পেয়েছিলাম না, শুধু তার পরিবারের 3 জন আর ফাঁকা বাড়িটাই দেখতে পেয়েছিলাম। রনিকে আমরা অনেক খুঁজেছি, কিন্তু বাড়ি কেন,
2-3 এলাকার ভেতরেও রনিকে আমরা কোথাও খুঁজে পাই। যদি ভেবে থাকেন ঘটনাটা এখানেই শেষ, তাহলে ভুল ভেবেছেন। এটা ছিল সম্পূর্ণ শুরু মাত্র। এরপরে আমাদের এলাকার সাথে আর আমাদের এলাকার আশপাশে যেই ঘটনাগুলো ঘটে গিয়েছে, এগুলো শুনলে আপনাদের মাথায় ঘুরে যাবে। হয়তো কয়েকদিন পর্যন্ত এই ঘটনার রেশ আপনাদের মাথার ভেতরে থেকে যাবে। বাকি ঘটনাটা, এই ঘটনাটা সিলেক্টেড হলে আমি আপনাদের জানাবো। ততদিনের জন্য ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। এই বলেই ইফাদ তার লেখাটি ধন্যবাদ ইফাদকে। সে অনেক সুন্দর করে চমৎকার একটা ঘটনা আমাদের কাছে লিখে পাঠিয়েছে। যারা যারা এই ঘটনার দ্বিতীয় পার্ট শুনতে চান, কমেন্ট করে জানান। আর আমি নিজেও এর দ্বিতীয় পার্ট জানতে চাই, আসলে এই ঘটনার পরে কি হয়েছিল। ইফাদের কাছে আমার অনুরোধ, সে যেন খুব তাড়াতাড়ি আমাদের কাছে বাকি অংশটুকু লিখে পাঠান। আর আজকের মতো আমিও বিদায় নিচ্ছি। কথা হবে অন্য কোনো দিন, অন্য কোনো এপিসোডে। আজকের মতো হারিয়ে যাচ্ছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আমরা এই রিসেন্ট 2 থেকে 3 দিন আগে আমাদের নাটোর জেলার সিংড়া উপজেলার নিশ্চিন্তপুর গ্রামে, সেইখান থেকে আপনাদের জন্য একটা ভয়ঙ্কর ঘটনা কালেক্ট করে নিয়ে এসেছি আমি নিজেই। ঘটনাটা অবশ্যই আপনাদের ভালো লাগবে। ঘটনাটা একটা চাচা আমার কাছে নিজের মুখে বলেছেন। তার নাম ঠিকানা প্রকাশে কোনো বাধা নেই, তাই আমি তার নাম ঠিকানাটা প্রকাশ করে দিচ্ছি। যারা আমাদের নাটোর জেলা থেকে শুনছেন তারা অনেকেই হয়তো ওই চাচাটিকে একবার হলেও দেখেছেন, আপনাদের নজরে একবার হলেও পড়েছে। কারণ তিনি পেশায় একজন মাছ ব্যবসায়ী, আর তিনি সিংড়া থেকে আমাদের নাটোরের বেশ কিছু জায়গায় মাছ নিয়ে বিক্রি করতেন। আর তার মাছ বিক্রি করার স্টাইলটা ছিল ফেরিওয়ালাদের মতো, 2 পারে 2টা ডালা নিয়ে মাছ বিক্রি করতেন। ফজরের নামাজ শেষ করে তিনি তার মাছের ডালাটা নিয়ে বের হতেন, আর বাড়িতে ফিরতে ফিরতে দুপুর 2টা বেজে যেত। চাচার নাম হলো সালাম মিয়া। তিনি নাটোর জেলার সিংড়া উপজেলার নিশ্চিন্তপুর গ্রামের কোনো এক বাড়ির বাসিন্দা। হয়তো অনেকেই তাকে চিনে থাকবে। যাই হোক, এবার ঘটনায় আসছি। চাচা যেভাবে আমাদের কাছে বলেছে, আমি ঠিক সেভাবেই আপনাদের কাছে উপস্থাপনা করার চেষ্টা করছি। হয়তো চাচার মতো করে বলতে পারবো না, তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। তবে আমি চাচার মতো করে বলার চেষ্টা করব। বলছেন, সালাম চাচা, সেদিন আমার শরীরটা খুব একটা ভালো ছিল না, যার কারণে আমি মনস্থির করেছিলাম সেদিনকে আর মাছ বিক্রি করতে যাব না। কিন্তু পরের দিন আমার প্রচুর টাকার দরকার ছিল। আমার নিজের সাংসারিক কারণের জন্য আমার বেশ কিছু টাকার দরকার ছিল। তাই এক প্রকার বাধ্য হয়ে আমি দুপুর 2টার দিকে নিজের ডালাটা নিয়ে বের হলাম। যদিও আমার রাতে মাছ বিক্রি করার অভ্যাস ছিল, আমি অনেক সময় মাছ নিয়ে মাদ্রাসা মোড়ে বসতাম আর রাত 11টা-12টা পর্যন্ত মাছ বিক্রি করতাম। তবে রাতে আমি যখন মাছ বিক্রি করতাম, সেই সময়টায় আমি অনেক বড় বড় মাছ বিক্রি করতাম। সর্বনিম্ন আমার কাছে সেই সময় 5 থেকে 7 কেজি ওজনের মাছ থাকতো। কখনো কখনো মাছের ওজন হয়ে যেত একটাই 15 কেজি। অনেক বড় বড় সাইজের মাছ বিক্রি করতাম। সেদিনকেও তার ব্যতিক্রম ছিল না। আমি 2টা কাতলা মাছ কিনেছি আর 4টা ইলিশ মাছ কিনেছিলাম। তার ভেতরে একটা বড় বোয়াল মাছ ছিল। যথারীতি আমি মাছের ওজনটাও আপনাদের বলে দিচ্ছি। আমার 2টা কাতলা মাছের ওজন ছিল, একটা ছিল 7 কেজি ওজনের, আরেকটা ছিল 5 কেজি ওজনের। বোয়াল মাছটার ওজন ছিল 9 কেজি, আর 4টা ইলিশের ওজন ছিল সব মিলিয়ে প্রায় 15 কেজি। আমি একা সেই মাছ বিক্রি করতে গিয়েছিলাম। আমার সাথে আমার ছেলেও গিয়েছিল, আর আমার একটা বন্ধুকে ধরে নিয়েছিলাম আমাদের সাথে মাছ বিক্রি করার জন্য। আমি আমার ছেলেকে আর আমার বন্ধু দুজনকে 2 রকমের মাছ ভাগ করে দিয়েছিলাম, আর বড় ইলিশগুলো নিয়ে আমি
কেন জানি সেদিনকে বনপাড়ার দিকে রওনা দিয়েছিলাম। ভেবেছিলাম বনপাড়ার কোনো এক গ্রামে কিংবা কোনো এক বাস স্ট্যান্ডে বসে আমি মাছগুলো বিক্রি করে চলে আসব। যথারীতি আমার ছেলে সেদিন মাদ্রাসা মোড়ের ওপরে 2টা কাতলা নিয়ে বসেছিল, আর আমার ওই বন্ধুটা নাটোর স্টেশনের দিকে গিয়েছিল। আমরা 3জন 3 দিকে ভাগ হয়ে যাই। তখন সময়টা ছিল বিকাল 4টা। কোনো এক গরমের সময় ছিল। তারা তাদের মাছ অলরেডি বিক্রি করে ফেলেছিল, যার কারণে আমার আমার মাছগুলো থেকে গিয়েছিল। মনে মনে আমি ভাবলাম এত দূর হয়তো আমার আসা ঠিক হয়নি, কারণ আমার কাছে আছে মাত্র 4টি মাছ। যদিও মাছগুলো সাইজ অনেক বড় বড়, ওজনেও অনেক ভারী, তবে কেন জানি আজকে আমার গ্রামের দিকে যেতে ইচ্ছা করেছিল। তাই আমি বনপাড়ার উদ্দেশ্যে রওনা হয়েছিলাম। আমি এর আগেও এই এলাকাতে এসেছি, অনেক মাছ বিক্রি করেছি। আমি আমার এই মাছ প্রায় 20 থেকে 25 বছর যাবৎ বিক্রি করে আসছি, কোনোদিন কোনো সমস্যা হয়নি। তবে আজকের দিনটা আমার কাছে সম্পূর্ণ অন্যরকম ছিল। আমি যেই 4টা মাছ নিয়ে বের হয়েছিলাম, সবাই আমার মাছের দাম শুনে চলে যাচ্ছিল, কিন্তু কেউ আমার মাছগুলো কিনতে চাইছিল না। আমি বুঝতে পারছিলাম না কেন আজকে আমার সাথে এরকমটা ঘটছে। এভাবেই বনপাড়া শহরে মাছ নিয়ে ঘুরতে ঘুরতে রাত প্রায় 8:30 বেজে যায়, কিন্তু আশ্চর্যজনকভাবে আমি 4টি মাছের ভেতরে একটা মাছও বিক্রি করতে পারলাম না। এভাবেই আরো ঘন্টা 2 সময় কেটে যায়। তখন আমি এক প্রকার বিরক্ত হয়ে গেলাম, আর নিজের লস স্বীকার করে কম দাম দিয়ে মাছগুলো ছাড়তে চাইলাম। ঠিক বনপাড়া গোল চত্বরের বাস স্ট্যান্ডে এসে আমি দাঁড়ালাম। সেখানে আমি পটাপট 3টা মাছও বিক্রি করে ফেললাম, যদিও আমার অনেক লোকসান হয়ে গিয়েছিল। জানি না আল্লাহ আমার কপালে এমনটা কেন রেখেছে, এমনটা কেন লিখেছিলেন। আমি আমার ছেলে আর আমার বন্ধুর কাছে ফোন দিই আর বলে দেই তারা যেন বাড়িতে চলে যায়। তাই তারা দুজনে মাছ বিক্রি করে চলেও গিয়েছিল। আমি একাই নাটোরের বুকে ছিলাম। আমার সাথে এবার যা ঘটতে চলেছে এটার জন্য আমি কোনোদিনও কল্পনা করিনি। আমার আরো একটা মাছ অবশিষ্ট ছিল। ঠিক আগের মতো এই মাছটারও সবাই দাম শুনে চলে যাচ্ছিল, কেউ কিনতে চাচ্ছিল না। মাছটার ওজন ছিল প্রায় 6.5 কেজি। এটাই আমার ডালার সবচেয়ে বড় মাছ। আমি এই মাছটা নিয়ে অনেকক্ষণ ঘোরাঘুরি করলাম, কিন্তু কোনো অবস্থাতেই সেই মাছটা আমি বিক্রি করতে পারছিলাম না। তাই এক প্রকার বাধ্য হয়ে আমি সেখান থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। তবে একটা কথা বলে রাখি, আমি যখন বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম তখন ডালাটা ওঠানোর সময় সেখানে আমি অস্বাভাবিক রকমের একটা লোক দেখতে পাই, যার পরনে ছিল হালকা পুলকা একটা ছেঁড়া লুঙ্গি আর আর একটা ময়লা পাঞ্জাবি। তার বয়সটা ছিল প্রায় 75 বয়সের কাছাকাছি, মানে এক প্রকার বৃদ্ধ একটা লোক। মুখে হালকা হালকা সাদা দাড়ি ছিল, মাথার চুলগুলো সাদা সাদা ছিল। সেই লোকটি এক দৃষ্টিতে আমার মাছের দিকে তাকিয়েছিল। আমি তার এই তাকানো দেখে একটু বিব্রত বোধ করেছিলাম। যাই হোক, এই কথাটা কেন বললাম একটু পরেই আপনারা বুঝতে পারবেন। আমি সরাসরি বনপাড়া থেকে সিংড়ার কোনো গাড়ি পাচ্ছিলাম না। এদিকে রাত প্রায় 10:30 বেজে গিয়েছে। আমার ছেলে আমাকে ফোন করে জানালো আমার আসতে আর কতক্ষণ লাগবে। সে কি আমাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য নাটোরে আসবে কিনা। আমি তাকে নিষেধ করে দিলাম, অহেতুক খরচা করে নাটোরে আসার কোনো দরকার নেই, কারণ এমনিতেই আমি অনেক লসে মাছ বিক্রি করেছি, আর অবশিষ্ট একটা মাছ আমার কাছে এখনো রয়ে গিয়েছে। নিজের খোরাকি তো দূরের কথা, উল্টো পাক্কা 1300 টাকা লস করেছি। এখন থেকে আমি লসেরই মুখ দেখে যাচ্ছি। তাই ঝাড়া জবাব দিয়ে দিলাম নিজের ছেলেকে। আমি একাই বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি। আমি বনপাড়া থেকে নাটোরের গাড়িতে উঠলাম। অবাক করা ব্যাপার, আমি আমার পেছনের সিটে দেখতে পেলাম ঠিক
সেই বৃদ্ধ লোকটা যিনি আমার মাছের দিকে তাকিয়েছিলেন, সেই লোকটিও আমার ওই বাসে উঠে পড়েছে। আমি মনে মনে ভাবলাম তিনি হয়তো আমার মতোই নাটোর শহরে আসছে। যাই হোক, এসব তেমন একটা আমলে নিলাম না। আমি নাটোর বাইপাস এসে গাড়ি থেকে নামলাম, আর সেইখান থেকে একটা অটো ধরে মাদ্রাসা মোড় এসে পৌঁছালাম। মাদ্রাসা মোড় বগুড়া বাস স্ট্যান্ডে এসে আমি সিংড়ার একটা গাড়িও পেয়ে গেলাম। যদিও গাড়িটা লোকাল একটা বাস ছিল। আমি নিজের মাছের ডালাটা পুনরায় বাসের ছাদের উপরে উঠিয়ে দিলাম। আমি ভেতরে সিটে গিয়ে বসলাম। আশ্চর্যজনক কথা এটা যে আমি আবারও লক্ষ্য করে দেখলাম সেই বৃদ্ধ লোকটি আবারও আমার বাসের পেছনের সিটে এসে বসেছেন। আমি এবারও সেই বিষয়টা তোয়াক্কা করলাম না। ভাবলাম হয়তো তিনি আমার মতোই কোনো একটা পথচারী, হয়তো নিজের গন্তব্যের দিকে যাচ্ছেন। তাই বিষয়টা খুব একটা আমলে নিলাম। এভাবেই প্রায় রাত 12:30টার দিকে আমি সিংড়া এসে পৌঁছাই। এবার নিজের বাড়িতে যাওয়ার পালা। বলে রাখি, আমাদের নিশ্চিন্তপুর যেতে হলে এখনো 2টা গাড়িতে আমাকে উঠতে হবে। প্রথম গাড়িটা হলো সিংড়া বাস স্ট্যান্ড থেকে কোনো একটা সিএনজি ধরে আমাকে বামিহাল আসতে হবে, আর বামিহাল থেকে একটা ভ্যান নিয়ে আমার নিশ্চিন্তপুর গ্রামে যেতে হবে, মানে আমার বাড়িতে যেতে হবে। রাত 12টার জন্য আমি সেখানে তেমন কোনো গাড়ি পাচ্ছিলাম। এভাবেই আরো বেশ কিছুটা সময় কেটে যায়। আমার কপাল অনেক ভালো ছিল, যার কারণে আমি বামিহালের একটা সিএনজি পেয়ে গিয়েছিলাম। এটা আমাদের বামিহালেরই একজন পরিচিত লোক। সে নিজের কর্ম শেষ করে ক্লান্ত হয়ে নিজের বাড়িতে ফিরছিল। আমাকে দেখেই সেই লোকটি বলল, ওহে সালাম ভাই, বাড়িতে যাবা নাকি? চলে আসো, এখনই চলে যাব, বেশি দেরি করব না। সিএনজি ড্রাইভারটা আমার অনেক আগেরই পরিচিত ছিল, তাই আমি কোনো কথা না বলে তার গাড়িতে উঠে বসলাম। মাছের ডালাটাও নিয়ে নিলাম। তখনও বলে রাখি, আমার কাছে এখনো 6.5 কেজি ওজনের একটা ইলিশ মাছ অবশিষ্ট আছে। গাড়িতে আমি আর গাড়ির ড্রাইভার ছাড়া কেউ ছিল না। বামিহাল এসে সেই ড্রাইভারটা আমাকে নামিয়ে দিল। আমি তাকে বললাম সে কেননা আমাকে আমার বাড়িতে নামিয়ে দিয়ে আসে, কিন্তু সেই ড্রাইভারটা বলল সে অনেক ক্লান্ত ছিল, যার কারণে সে যেতে পারবে না। আমি সিএনজি থেকে নেমে গেলাম। বামিহাল বাজারটা পুরো শুনশান, আশপাশে কোনো মানুষজন কেউ নেই, কোনো নাইট গার্ডও নেই। দূরের সব দোকানপাটগুলো বন্ধ হয়ে গিয়েছে, সব দোকানের বাহিরের লাইটগুলো জ্বলছিল। পুরো রাস্তাতে আমি একাই, আর আমার কাঁধে রয়েছে সেই মাছের ডালা, আর ডালার ভেতরে একটা মাছ। কোনো গাড়ি ঘোড়া তো দূরের কথা, একটা মানুষজনের চিহ্ন দেখতে পাচ্ছি আমরা। দূরের দোকানগুলোতে কুকুরেরা শুয়ে আছে, আর মাঝে মাঝে কেমন একটা উচ্চ স্বরে ডেকে উঠছে। বামিহাল থেকে আমার নিশ্চিন্তপুর গ্রামে পৌঁছাতে আমার যদি হেঁটে যাই তাহলে প্রায় 2 থেকে 2.5 ঘন্টা সময় লাগবে। আর আমি এত পরিমাণে ক্লান্ত ছিলাম যে আমি নিজের বাড়িতে হেঁটে যাওয়ার মতো অবস্থায় ছিলাম না। তাই নিজের ফোনটা বের করে ছেলের কাছে কল দিলাম, আর বললাম ভ্যানটা নিয়ে যেন আমাকে বামিহালের রাস্তা থেকে রিসিভ করে। আমি নিজের মতো করে হাঁটতে লাগলাম, সে যেন রাস্তার মাঝখান থেকে আমাকে তুলে নেয়। যেই কথা সেই কাজ। আমার এই কথা শুনে সাথে সাথে আমার ছেলে বাড়ি থেকে বের হয়ে আসলো। ফোনে আমার ছেলে আমাকে অনেক বকাবকি করেছে। যখন আমি নাটোরে ছিলাম তখনই কেন তাকে ফোন দিয়ে জানাইনি, তাহলে এতক্ষণ সময় আমার আর হেঁটে যাওয়া লাগতো। আমার ছেলের আমার বাড়ি থেকে বামিহাল বাজারে আসতে পাক্কা 20 মিনিটের মতো সময় লাগবে। এই 20 মিনিট আমি একা একা বসে থাকার থেকে ভাবলাম আমি কেন না হাঁটতে লাগি, কিছুটা রাস্তাও অতিক্রম হয়ে যাবে। যেই ভাবা সেই কাজ, আমি নিজের মাছের ডালাটা নিয়ে হাঁটতে লাগলাম। অনেক ভারী লাগছিল, জানি না কেমন একটা অস্বস্তি কাজ করছিল নিজের মনের ভেতরে।
ভাবছিলাম হয়তো সামনে কিছু খারাপ ঘটতে চলেছে। এভাবেই আমি প্রায় 3 থেকে 4টা মিনিট রাস্তা অতিক্রম করে ফেলেছি। আমি বামিহাল বাজার থেকে নিজের বাড়ির রাস্তার অনেকটা দূরে চলে এসেছি। রাস্তাটা সম্পূর্ণ শুনশান ছিল, পুরো রাতটা চাঁদনি রাত ছিল, যার কারণে রাস্তা দেখতে আমার কোনো অসুবিধা হচ্ছিল না। তবে এরকম পরিবেশ আমি এর আগে কোনো দিনও দেখিনি। অনেক দূর দূরান্তে ঘরগুলোতে ছোট্ট ছোট্ট লাইটের আলো দেখতে পাচ্ছিলাম। রাস্তাটা কাঁচা রাস্তা ছিল। আমি সেই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিলাম। এবার আমার সাথে যা ঘটতে চলেছে এটা ছিল একটা ভয়ঙ্কর ঘটনা। যেই ঘটনাটা এখনো আমার কল্পনাতে আসলে আমার শরীরের পুরো রোম দাঁড়িয়ে যায় আর বুকের ভেতরে কেমন একটা চিনচিন করে ওঠে। আমি বেশ খানিকটা রাস্তা অতিক্রম করে ফেলেছি। হঠাৎ পেছন থেকে একটা শব্দ আমার কানে ভেসে আসছিল। মনে হচ্ছিল আমার পেছনে পেছনে কেউ একজন আসছে। কেন জানি নিজের মনের ভেতরে একটা ভয় কাজ করছিল, যদিও আমি খুব একটা সাহসী মানুষ ছিলাম না। শরীরটা কেমন একটা ভারী ভারী লাগছিল। অনেক ভয়ে ভয়ে পেছনে তাকালাম, আর পেছনে তাকাতেই আমি যা দেখলাম এর জন্য আমি জীবনেও কল্পনা করিনি। আমি দেখতে পেলাম আমার পেছনে অন্য কেউ নয়, বনপাড়া থেকে নাটোর সিংড়া পর্যন্ত যেই লোকটি আমার পেছনে আসছিল, ঠিক সেই লোকটি আমার পেছনে পেছনে আসছে। তার পরনে ছিল ঠিক একই রকমের একটা ছেঁড়া লুঙ্গি আর গায়ে একটা সাদা পাঞ্জাবি, যেটা চাঁদের আলোতে আরো বেশি গিটগুটে ময়লা লাগছিল। সেই লোকটি আমাকে দেখেই দাঁড়িয়ে গেল, আর আমিও সেই লোকটিকে দেখে দাঁড়িয়ে গেলাম। তাকে আমি জিজ্ঞাসা করলাম, তিনি কি আমার পেছনে পেছনে আসছেন? সেই লোকটি এবার কোনো কথা বলল না, আমার দিকে এগিয়ে আসতে লাগলো। আমি আবারও সেই লোকটিকে বললাম তার বাসা কোথায়, সে কেন আমার পেছনে পেছনে আসছে। তিনি সরাসরি আমার কাছে এসে দাঁড়ান আর আমাকে বললেন, তোর ডালার ভেতরে থাকা মাছটা আমাকে দিবি? অনেকদিন মাছ খাইনি, তুই যদি মাছটা আমাকে দিস তাহলে বউ বাচ্চাদের নিয়ে এই মাছটা আমি খাবো। আমি প্রচন্ড বিরক্ত হলাম, কারণ একটা লোক বনপাড়া থেকে নিজের পকেটের টাকা খরচ করে আমার পেছনে পেছনে এসেছে এই মাছটা নেওয়ার জন্য। তাহলে সেই লোকটি কেন বনপাড়া থেকে আমার মাছটা নিয়ে নিল না? জানি না কি হচ্ছে এসব। আমি প্রচন্ড বিরক্ত নিয়ে সেই লোকটিকে একটা ঝাড়ি দিয়ে বসলাম। আপনার মাথায় কি কোনো আক্কেল জ্ঞান নেই? আপনি কেন ওই মাছটা বনপাড়া থেকে আমার কাছ থেকে কিনে নিলেন না? আর এত দূর রাস্তা আপনি কিভাবে এলেন? কারণ বাড়ি ফেরার শেষ গাড়িটাতে আমিই উঠেছিলাম। তাহলে এতখানি রাস্তা আপনি কিভাবে আমার পেছনে পেছনে এলেন? সেই লোকটি আমার কথা শুনে হাসতে লাগলো আর বলল, মাছটা আমার খুব পছন্দ হয়েছে, মাছটা আমার নজরে পড়ে গিয়েছে, তুই মাছটা আমাকে দিয়ে যা। আমি লোকটার কথা শুনে প্রচন্ড রাগান্বিত হলাম আর সেই লোকটিকে অনেক রকম ভাবে গালমন্দ করতে লাগলাম। সেই লোকটি পেছন থেকে আমাকে বলল, কাজটা তুই ভালো করলি না, তোর এর খেসারত দিতে হবে, কারণ মাছটা আমার নজরে পড়ে গিয়েছে। আমি লোকটির এই কথা শুনে আবারও পেছনে তাকালাম, কিন্তু আশ্চর্যজনকভাবে আমার পেছনে কেউ ছিল না। আমি এই জিনিসটা দেখে প্রচন্ড ভয় পেয়ে গেলাম, কারণ একটা লোক সেকেন্ডের ভেতরে আমার চোখের সামনে থেকে কিভাবে ভ্যানিশ হয়ে যাবে। আমার সবকিছু মাথার ওপর দিয়ে গেল। আমি বুঝতে পারলাম আসলে আমার সাথে এতক্ষণ যাবৎ কি ঘটছিল। পুরো ঘটনাটা এবার আমার মাইন্ডের ভেতরে এসে পড়ল। আমি বুঝতে পারলাম আমি অনেক খারাপ কিছু একটা করে ফেলেছি। আমার পেছনে অনেক খারাপ কিছু একটা আসর ছিল। সেই জিনিসটা আমার পেছনে পেছনে এই মাছের লোভে এসেছিল। এবার আমার সাথে খুব খারাপ কিছু ঘটতে চলেছে, এটা আমি উপলব্ধি করতে পেরেছিলাম। এর ভেতরে আমার বড় ছেলে আমার কাছে চলে আসে। আমি দূর থেকে তার ভ্যানটা দেখতে পাই। ছেলেকে দেখার সাথে সাথে আমার শরীরে
প্রাণ ফিরে আসলো। আমি সেখান থেকে নিজের ছেলের গাড়িতে উঠে বসলাম আর ঘটে যাওয়া ঘটনা পুরোটা তার কাছে বললাম। আমার বড় ছেলেও আমার এই ঘটনাটা শুনে বেশ বিব্রত বোধ করলো। সেও বুঝতে পারলো হয়তো কোনো খারাপ কিছু আমার পিছ নিয়েছিল। তবে এরপর থেকে আমার সাথে যা ঘটা শুরু করলো, এর জন্য আমি কোনোদিনও কল্পনা করিনি। যদি এরকম কিছু ঘটতো আগেই জানতাম, তাহলে সেই মাছটি ওই বুজুর্গ লোকটাকে আমি অবশ্যই দিয়ে দিতাম। বাড়িতে আসার পর আমার শরীরে প্রচুর পরিমাণে জ্বর আসে, আর সেই জ্বরের কারণে আমি প্রায় 8 থেকে 9টা দিন বিছানা থেকে উঠতে পারছিলাম না, কারণ আমার শরীর প্রচন্ড দুর্বল হয়ে গিয়েছিল। এভাবেই প্রায় 9টা দিন কেটে গেল, আর এই 9 দিনের পর থেকে আমার সাথে কেমন একটা আজব ঘটনা ঘটা শুরু করলো। আমি যখনই রাতের বেলা শুয়ে থাকতাম, আমার ঘরের টিনের চালের ওপরে কারো হাঁটার আওয়াজ পেতাম। কেউ একজন আমার ঘরের টিনের ওপর দিয়ে হাঁটাহাঁটি করত। কখনো আমার টিনের চালের ওপরে টক টক করে শব্দ করত। আমি ঘর থেকে বের হয়ে টিনের চালের ওপর দিকে টর্চ লাইট মারলে কাউকে দেখতে পেতাম না। আবারও আমি যখন ঘরের ভেতরে আসতাম, তখন সেই শব্দটা আমি আবারও শুনতে পেতাম। মজার ব্যাপার হলো, এই শব্দটা শুধু আমি একাই শুনতে পাচ্ছিলাম। আমার পরিবারের আমার বউ বাচ্চা কেউই এসব শুনতে পেত না। ঘটনাটা আস্তে আস্তে তীব্র হতে লাগলো। কখনো আমি নিজের ঘরের দরজায় কড়া নাড়ার আওয়াজ পেতাম, কখনো বা আমি মাঝরাতে ঘুম থেকে একাই জেগে উঠতাম, যেটা এর আগে আমার সাথে কখনো ঘটেনি। আমি ঘুম থেকে উঠলেই দেখতে পেতাম আমার ঘরের এক কোণাতে একটা ছায়া মতো কিছু একটা দাঁড়িয়ে আছে, যার আকৃতি অনেক লম্বা, আর আশ্চর্যজনক বিষয়, তার চোখ ছিল। সেই চোখ দুটো লাল টকটকে জ্বলত। এটা দেখে আমি প্রচন্ড ভয় পেতাম। আমার পুরো শরীর ঘেমে ভিজে যেত, কিন্তু আমি এক চুলও নড়ার শক্তি পেতাম না। এভাবে আমি বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে দিতাম। দেখতে দেখতে প্রায় 2টা মাস কেটে গেল। এরকম ছোট্টখাট্ট অনেক ঘটনা আমার সাথে ঘটতে লাগছিল, কিন্তু শেষের যে ঘটনাটা আমার সাথে ঘটলো, এর জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। এরই মধ্যে বলতে ভুলে গিয়েছি, আমি অনেক কবিরাজ দেখিয়েছিলাম, অনেক মসজিদের ইমামের সাথে পরামর্শও করেছিলাম, কিন্তু কোনো কিছুতেই আমার কোনো লাভ হচ্ছিল না। আমার সাথে প্রতিনিয়ত এসব ছোট্ট ছোট্ট ঘটনা ঘটতেই থাকত। বাথরুমে গেলে সেখানেও কোনো কিছুর উপস্থিতি লক্ষ্য করতে পারতাম। যখনই রাত গভীর হতো, আমি ঘুমাতে পারতাম না। কানে একটাই আওয়াজ ভেসে আসতো, মাছটা আমাকে দে। আমি নিজের পরিবারের সাথে এই মাছটা খাবো। অনেক দিন মাছ খাই না। কথাটা বারবার আমার কানে এসে লাগতো। এক প্রকার আমি বিরক্ত হয়ে গিয়েছিলাম, কেমন একটা পাগলের মতো হয়ে গিয়েছিলাম। এবার চূড়ান্ত সেই রাতের ঘটনায় আসে। আমার শরীরটা একটু ভালো হয়েছিল, যার কারণে আমি সেদিন রাতে বাড়ি থেকে বের হয়েছিলাম। আমি আবারও বামিহাল বাজারে এসেছিলাম। সেখানে আমি বেশ কিছুটা সময় অতিক্রম করেছিলাম আমার বন্ধু বান্ধবের সাথে। এভাবেই রাত 10টা বেজে গিয়েছিল। কোন দিক দিয়ে রাত 10টা বেজে গিয়েছে নিজেও বুঝতে পারিনি। ঠিক পুনরায় 2 মাস আগের মতোই ঘটনা আমার সাথে ঘটল। কোন রকম কোনো যানবাহন আমি পাচ্ছিলাম না নিজের বাড়িতে যাওয়ার জন্য। আমি আবারও নিজের ছেলের কাছে কল করি, যেন সে ভ্যানটা নিয়ে আমাকে আমার বাড়ি পর্যন্ত নিয়ে যায়। আমার ফোন পাওয়ার সাথে সাথেই আমার ছেলে আমাকে নেওয়ার জন্য বামিহাল বাজারের দিকে অগ্রসর হয়। আর এরই মাঝে ঘটে যায় একটা মর্মান্তিক ঘটনা, যেই ঘটনার কথা এখনো যদি আমার মাইন্ডে আসে, আমার শরীরের পুরো লোম দাঁড়িয়ে যায়, রক্ত হিম হয়ে যায়। আমি হাঁটতে হাঁটতে দেখতে পেলাম সেই 2 মাস আগে দেখা ওই লোকটি আবারও আমার পেছন পেছন আসছে, আর আমাকে বলছে, তুই সেদিনকে আমাকে ওই মাছটা না দিয়ে অনেক বড় ভুল করেছিস, আর
আজকে তার খেসারত তোকে দিতে হবে। আমার সেই মাছটার উপরে নজর ছিল, তুই সেদিনকে সেই মাছটা আমাকে দিয়েছিলি না। এবার বোঝ তোর সাথে কি ঘটছে। কথাটা শুনে আমার প্রচন্ড ভয় হতে লাগলো। আমি সেখানে থ হয়ে দাঁড়িয়েছিলাম। আমার চোখের সামনে থেকে সেই লোকটি একেবারে গায়েব হয়ে গেল। এটা দেখে আমি এত পরিমাণে ভয় পেয়ে গিয়েছিলাম যে সেখান থেকে এক চুলো নড়ার শক্তি পাচ্ছিলাম না। মনে মনে আল্লাহকে ডাকতে লাগলাম, নিজের মনে থাকা সকল দোয়া দরুদ করতে লাগলাম। শরীরটা একটু হালকা হয়ে আসলো, আর সামনে আমি আবারও এগিয়ে যেতে লাগলাম। জানি সামনে এগিয়ে যাওয়াটা আমার ঠিক হচ্ছে না, তবে কেন যেন নিজের ইচ্ছার বিরুদ্ধেই আমি সামনের দিকে হেঁটে হেঁটে যাচ্ছি। আমার বাড়িতে যাওয়ার আগে একটা বড় আম গাছ পড়ে রাস্তার সাথে, আর সে আম গাছের কাছে আসতেই আমি দেখলাম আমার সামনের রাস্তার একটা বড় মাছ পড়ে আছে। আমি বুঝতে পারলাম এখন আমার সাথে খুব একটা ভালো কিছু ঘটবে না। যেই ভাবলাম ঠিক তেমনটাই হলো। আম গাছের পেছন থেকে একটা কালো অবয়ব বেরিয়ে এলো, যার চোখগুলো লাল টকটকে জ্বলছিল। চাঁদের আলো পড়তেই আমি তার চেহারাটা দেখতে পেলাম। তার চেহারার এক সাইডের মাংস খসে পড়ে গিয়েছিল, আর সেই সাইডের দাঁতগুলো বের হয়েছিল। দাঁতের আকারগুলো অনেক বড় বড় ছিল। তার আকৃতি যেমন লম্বা ছিল সেরকম ভয়ানক ছিল, যেটা আমি ভাষায় প্রকাশ করতে পারছি না। সেই অবয়বটার পেছন থেকে আরো বেশ কয়েকটা কালো অবয়ব বেরিয়ে এলো, যাদের চেহারাটা এত পরিমাণে বীভৎস ছিল যে আমি আর সহ্য করতে পারছিলাম না। সেখানেই আমি চিৎকার করে উঠলাম। সেখান থেকে দৌড়ে পালানোর অনেক চেষ্টা করলাম, কিন্তু আমি এত পরিমাণে ভয় পেয়ে গিয়েছিলাম যে আমি সেখান থেকে এক ধাপও নড়তে পারছিলাম না। হঠাৎ আমি লক্ষ্য করলাম সেই কালো অবয়বগুলো আমার উপরে ঝাঁপিয়ে পড়ছে। তারপরে আমার আর কোনো কিছু মনে নেই। এরপর যখন জ্ঞান ফিরল, নিজেকে নিজের বাড়িতে আবিষ্কার করলাম। সময়টা দুপুর বেলা ছিল। আমি জিজ্ঞাসা করলাম আমি কিভাবে এখানে এসেছি। তখন আমার বড় ছেলে আমাকে বলল, আমি রাতের বেলা বড় আম গাছটার নিচে পড়েছিলাম। আমার শরীরে প্রচুর পরিমাণে ব্যথা অনুভব করলাম। আমি নিজের শরীরের দিকে তাকাতেই দেখতে পেলাম আমার শরীরে অসংখ্য দাগ, যেগুলো মনে হচ্ছিল কেউ আমাকে আঁচড় কেটে গিয়েছে, আর যার কারণে আমার প্রচুর পরিমাণে ব্যথা হচ্ছিল। হঠাৎ করে আমি লক্ষ্য করলাম আমার বাম হাত আমি ওঠাতে পারছি না। এভাবেই সেই দিনটা আমার কেটে গেল। ভেবেছিলাম হয়তো অসুস্থতার কারণে আমার হাতটা আমি ওঠাতে পারছি না। অনেক ডাক্তার দেখিয়েছি, অনেক কবিরাজও দেখিয়েছি, কিন্তু কেউ আমার কোনো অসুখ ধরতে পারেনি। আমার এই বাম হাতটা সেদিন রাতের পর থেকে পড়ে গিয়েছে। আমি এখনো আমার বাম হাতে কোনো শক্তি পাই না। সেদিনকে মাছটা না দেওয়ার কারণে আমার বাম হাতটাই তারা নিয়ে চলে গিয়েছে। আমি এখনো আমার বাম হাত উঠাতে পারি না। ঘটনাটা এখানেই শেষ। জানি না আপনাদের কাছে কেমন লেগেছে, তবে ঘটনাটা আমার কাছে বেশ আশ্চর্যজনক লেগেছে, যার কারণে আপনাদেরকে শোনালাম। ভেবে দেখুন, একটা মানুষ সে নিজের রুজির জন্য বের হয়েছিল, আর পথে একটা অচেনা মানুষ তার কাছ থেকে একটা মাছ চেয়েছিল, আর সেই মাছটা ভুল বোঝার কারণে, তাকে না দেওয়ার কারণে তার জীবন থেকে তার একটা হাত বাতিল হয়ে গিয়েছে। সালাম চাচার ওই জায়গাটাতে নিজেকে একটু কল্পনা করে দেখুন। যদি আপনার সাথে এরকম কোনো কিছু ঘটে যায় তাহলে আপনার কেমন লাগবে। আমি নিজে সালাম চাচার সাথে কথা বলেছি, আর তার হাতটা আমি দেখেছিলাম। সত্যি সালাম চাচা তার নিজের হাতে কোনো বল পান না। তারপর থেকে সালাম চাচা আর কখনো মাছ বিক্রি করার কাজে বের হয়নি, আর তার ছেলে সন্তানদেরও মাছ বিক্রি করার কাজ থেকে বিরত রেখেছে। তারা পরিবারের কেউ আর মাছ বিক্রি করেন না, তবে তাদের বেশ কয়েকটা পুকুর রয়েছে। তার ছেলে সন্তানরা সেই পুকুরগুলোতে মাছ চাষ করে।
যাই হোক, সবাই সালাম চাচার জন্য দোয়া করবে। তিনি যেন অনেক হায়াত পান আর আল্লাহর ইবাদত করতে পারেন। তিনি আমাদের সকলের কাছ থেকে দোয়া প্রার্থনা করেছেন। আমরা সকলেই মন খুলে সালাম চাচা আর তার পরিবারের জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম তরিকুল ভাই। আমি জানি আপনি অনেক ভালো আছেন, তাই নতুন করে জিজ্ঞাসা করলাম না কেমন আছেন। আমি মোহাম্মদ আমিনুল ইসলাম। এর আগেও আমি আপনার কাছে একটা ঘটনা লিখে পাঠিয়েছিলাম, আর সেই ঘটনাটা আপনার ভয়ের বারান্দায় সিলেক্টেড হয়েছে। তাই আমি এবার সেই ঘটনার বাকি অংশটুকু আপনার কাছে লিখে পাঠাচ্ছি। আমার ঠিকানাটা আমি গত ঘটনাতেই লিখেছিলাম, তাই এবার আর নতুন করে লিখতে চাইলাম না। যাই হোক, এর আগে বলেছিলাম আমার নিজের বড় ভাইয়ের সাথে ঘটে যাওয়া একটা ঘটনা, যেটা অনেক হৃদয় বিদারক ছিল। এবার আমি আমাদের এলাকার আরো কয়েকজনের সাথে ঘটে যাওয়া ভয়ঙ্কর কিছু ঘটনা আপনার কাছে লিখে পাঠাচ্ছি। অনেকদিন পরে পরবর্তী অংশটুকু লেখার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। রমজান মাসের এই ছুটিতে আমি দিনে দিনে এই ঘটনাটা লিখেছি। যাই হোক, আর কোনো কথা না বাড়িয়ে সরাসরি ঘটনায় আসছি। এর আগের ঘটনাতে আমি বলেছিলাম আমার নিজের বড় ভাইয়ের ভেতরে থাকা সেই জিনটি বলেছিল এই ছেলেকে নেওয়া আমার শুরু মাত্র, এরপরে আমি আরো অনেকজনকে নেব। তোরা যদি পারিস তাহলে আমাকে আটকে দেখাস। সেই জিনটা ঠিক এইরকমই কাজ করেছিল, যেটা সে নিজের মুখে বলেছিল। সে অনেকজনকে নিয়ে গিয়েছে, কিন্তু আমরা কেউই তার কোনো কিছুই করতে পারি। কেন করতে পারিনি, এটা ঘটনাটা শুনলেই আপনি বুঝতে পারেন। আমার ভাইয়া মারা যাওয়ার ঠিক 21 দিনের মাথায় একটা অস্বাভাবিক ঘটনা ঘটে আমাদেরই বাড়ির পাশের একটা ছেলের সাথে। তার বয়স আমার বয়সে ছিল। আমরা ছোটবেলা থেকে একসাথে পড়াশোনা করতাম, একসাথে খেলাধুলা করতাম। তার বাবার আমাদের গ্রামের বাজারে একটা দোকান ছিল, আর সেই দোকানটা তার বাবা অনেক রাত পর্যন্ত খোলা রাখত। কোনো এক কারণে সেদিন তার বাবা বাড়িতে চলে এসেছিলেন, আর আমার সেই বন্ধু, যার নাম ছিল রফিক, সে সেই দোকানে রাতের বেলা ডিউটি করছিল। আনুমানিক রাত 12টার দিকে সে দোকানটা বন্ধ করে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছিল। এর আগের ঘটনাতে আমি আমাদের বাড়ি ফেরার রাস্তাটার বর্ণনা দিয়েছিলাম, কিন্তু সেখানে আমি একটা জিনিস মিস করে গিয়েছিলাম। সেটা ছিল বাজার থেকে কিছুটা রাস্তা অতিক্রম করলেই আমাদের গ্রামের রাস্তার সাথে একটা বড় গর্ত দেখতে পাওয়া যায়। আসলে সেই গর্তটা ছিল একটা বড় গাছের গর্ত, মানে একটা গাছ কেটে ফেলার পরে অস্বাভাবিকভাবে সেখানে একটা গর্তের সৃষ্টি হয়েছে, আর সেই গর্তে বর্ষাকালে পানিও জমে থাকে। গর্তটা বেশ বড়সড় না হলেও খানিকটা জায়গা জুড়ে ছিল। আমার বন্ধু রফিক দোকান বন্ধ করে যখন সেই গর্তের কাছাকাছি এসে দাঁড়ালো, তখন সেই গর্তের কাছে কিছু অস্বাভাবিক মানুষ দেখতে পেল, যারা যারা প্রায় 4 জন সেই গর্তটি ঘিরে বসেছিল। এই জিনিসটা দেখে রফিক রীতিমতো ভয় পেয়ে গিয়েছিল, কারণ এত রাতে মানুষ তো দূরের কথা, কোনো শেয়াল শকুনও আমাদের এলাকায় বের হয় না, কারণ আগেই বলেছি আমাদের এলাকাটা একটা বদ্ধ গ্রাম ছিল। চাঁদনি রাতের আলোয় রফিক স্পষ্ট এসব দেখতে পেল। হঠাৎ করেই রফিকের পেছন থেকে কেমন একটা খসমস শব্দ হতে লাগলো। তখন রফিক যখন পেছনে ফিরে তাকায়, রফিক একটা অদ্ভুত আকৃতির লোক দেখতে পায়। যে মানুষটি স্বাভাবিক মানুষের থেকে বেশ খানিকটা খাটো ছিল, আর কেমন একটা কুঁজো টাইপ ছিল। তার পরনে ছিল সাদা একটা কাপড়, আর সেই লোকটি ধীরে ধীরে হাঁটতে হাঁটতে রফিকের কাছে এসে দাঁড়ায়, আর তাকে বলে সে যেন আর সামনের দিকে না এগিয়ে যায়। সে আবারও যেন তার দোকানে ফিরে যায়, আর কোনো অবস্থাতেই যেন দোকান থেকে বের না হয়, কারণ সামনের রাস্তাটা তার জন্য মোটেও সুবিধাজনক। এই কথাটি বলে সেই লোকটি আবারও পেছনের দিকে হাঁটতে আরম্ভ করলো। রফিক তার কথার আগা মাথা কোনো কিছুই বুঝতে পারল না।
সে ভেবেছিল হয়তো কোনো পাগল লোক। সে মনে মনে ভাবতে লাগলো আসলে এটা কে ছিল, তাকে এর আগে রফিক কখনো আমাদের এলাকায় দেখেনি। এসব ভাবতে ভাবতেই রফিক সামনের দিকে এগিয়ে যেতে লাগলো। সেই লোকের কথাটা উপেক্ষা করে সে যখন সে গর্তের মানুষগুলোর কাছে এসে দাঁড়ালো, তখন সে আরো বেশি ভয় পেয়ে গেল। আসলে সেই মানুষগুলো কোনো স্বাভাবিক মানুষ ছিল না। যখনই রফিক সেই গর্তের কাছাকাছি এসে দাঁড়ালো, তখনই সে মানুষগুলো উঠে দাঁড়ালো। আর তাদের আকৃতি ছিল স্বাভাবিক মানুষের থেকে অনেক অনেক লম্বা। এরকম লম্বা মানুষ সে এর আগে কখনো দেখেনি। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, চাঁদনি রাতের আলো হলেও সে তাদের চেহারার কোনো কিছু বুঝতে পারছিল না। সে এটাও বুঝতে পারছিল না আসলে মানুষগুলো কোন দিক হয়ে দাঁড়িয়ে আছে। হঠাৎ করেই তাদের ভেতর থেকে একজন রফিকের দিকে তাকায়। এবার রফিক বুঝতে পারলো আসলে তারা রফিকের দিক হয়ে তাকিয়েছিল। সেই অবয়বটি যখন রফিকের দিকে তাকায়, তার চেহারাটা এত পরিমাণে বীভৎস ছিল যেটা রফিক কখনো কল্পনাও করতে পারেনি। রফিকের থেকে হাত তিনেক দূরেই সেই লোকগুলো দাঁড়িয়েছিল, আর যাদের চোখ দিয়ে রক্তর মতো কোনো কিছু বের হচ্ছিল, আর পুরো চোখটি লাল টকটকে ইটের ভাটার মতো জ্বলছিল। এটা দেখে রফিক প্রচন্ড ভয় পেয়ে যায়, আর তার শরীর পুরোটা ঘামে ভিজে যায়। সে সেখান থেকে দৌড়ে পালানোর চেষ্টা করলো, কিন্তু সে পালাতে পারলো না। তার শরীরে কোনো রকম কোনো শক্তি কাজ করছিল না। সে সেখানেই স্থির হয়ে দাঁড়িয়েছিল। হঠাৎ করেই সেই অবয়বগুলো রফিকের দিকে এগিয়ে আসতে লাগলো। তারপরে রফিকের আর কোনো কিছু মনে নেই। এই ঘটনার 3 দিন পর রফিকের জ্ঞান ফেরে, আর জ্ঞান ফেরার পরে এই ঘটনাটা রফিক সবাইকে বলে। রাত অনেক বেশি হওয়ার কারণে যখন রফিক বাড়িতে ফিরছিল না, তখন টর্চ লাইট নিয়ে রফিকের বাবা রফিককে চেক করার জন্য বাজারের দিকে যায়। আর বাজারের কাছাকাছি আসতেই ওই গর্তের পাশে রফিককে অচেতন অবস্থায় পাওয়া যায়। এই ঘটনার পর রফিকের শরীর আস্তে আস্তে প্রচন্ড খারাপ হতে থাকলো। রফিক দিনের ভেতরে বেশিরভাগ সময়ই প্রচন্ড যন্ত্রণার কারণে ছটফট করতে লাগতো, আর অনেক জোরে জোরে চিৎকার করত, কেমন একটা উল্টো পাল্টা বকতো। কিছুক্ষণ পর পরে সে বলতো, তারা তারা এসে আমাকে নিয়ে যাবে, মা আমাকে ধরে রাখো, আমি তাদের সাথে যেতে চাই না, তারা দেখতে অনেক ভয়ঙ্কর। এই ঘটনার প্রায় 9 দিনের মাথায় রফিক অস্বাভাবিকভাবে মৃত্যুবরণ করে। রফিকের সাথে এই ঘটনাটা ঘটে যায়, যেটা আমরা কেউ কল্পনাও করেছিলাম না। ঠিক আমার ভাইও যেরকম কোনো সময় পেয়েছিল না, রফিকও কোনো সময় পেয়েছিল না। তার কোনো চিকিৎসা করার মতো সময় রফিকের পরিবারের লোকজন পেয়েছিল না। এটা ছিল রফিকের সাথে ঘটে যাওয়া ঘটনা। এবার বলছি আমাদেরই এলাকার এক বড় ভাইয়ের সাথে ঘটে যাওয়া আরো একটা হৃদয় বিদারক ঘটনা। বড় ভাইটার নাম ছিল আব্দুল আলিম। সে গ্রামের বাহিরে শহরে চাকরি করত। আলিম ভাই প্রায় 6 থেকে 7 মাস পর পর নিজের গ্রামে ফিরত, আর 2-3টা দিন এখানেই থাকতো, তারপরে আবারও শহরে চলে যেত। ঠিক এরকমই একটা সময় ছুটিতে আলিম ভাই নিজের বাড়িতে আসছিলেন। বাড়িতে আসা পর্যন্ত সবকিছুই ঠিকঠাক ছিল। যখনই আলিম ভাই বাজার পেরিয়ে সেই গর্তটার কাছে এসে দাঁড়ায়, তখন আলিম ভাই দেখতে পায় গর্তের কাছে কেউ একজন দাঁড়িয়ে আছে। আরো কাছাকাছি আসতেই আলিম ভাই স্পষ্ট দেখতে পায় সেখানে রফিক দাঁড়িয়ে আছে। রফিক যে মারা গিয়েছিল এটা আলিম ভাই জানতো না। গর্তের কাছাকাছি আসতেই আলিম ভাই রফিককে জিজ্ঞাসা করলো সে এখানে কেন দাঁড়িয়ে আছে, কারণ রাত তখন প্রায় 2টা বেজে গিয়েছিল। এত রাতে রফিক কেন এই গর্তের কাছে দাঁড়িয়ে আছে? রফিক আলিম ভাইয়ের কোনো কথার উত্তর দিল না, আর উত্তর দিবেই বা কি করে? রফিক তো প্রায় 10 আগেই মারা গিয়েছে। এরকম ভাবেই আলিম ভাই রফিককে অনেক রকম প্রশ্ন করতে লাগলো, কিন্তু রফিক তার প্রশ্নের কোনো উত্তর দিচ্ছিল না। আলিম ভাই এই বিষয়টা দেখে কেমন একটা বিব্রত বোধ করল।
তারপরে সেই রফিকের শরীরটা স্পর্শ করলো। আর রফিকের শরীরটা স্পর্শ করার সাথে সাথেই আলিম ভাই যা দেখতে পেলেন তার জন্য আলিম ভাই মোটেও প্রস্তুত ছিলেন না। আলিম ভাই রফিকের শরীরে যখন স্পর্শ করেছিল, আলিম ভাই স্পষ্ট অনুভূতি করতে পেরেছিলেন আসলে রফিকের শরীরে কোনো শরীরই নেই, শুধু তার কাপড় ঝুলে আছে, তার মাথাটাই আছে। আর তার পরনের যে পোশাকটা ছিল সেটা, যদি কোনো মানুষের শরীরে হাত দেওয়া যায় আর সেখানে শরীর ব্যতীত যদি শুধু কাপড় থাকে, তাহলে যেরকমটা অনুভূতি করা যায় আলিম ভাই ঠিক সেই রকমই অনুভূতি করেছিলেন। এটা দেখে আলিম ভাই প্রচন্ড ভয় পেয়ে গেলেন আর সেখান থেকে 2 পা পিছিয়ে গেলেন আর জোরে জোরে রফিকের নাম ধরে ডাকতে লাগলেন। আলিম ভাই যখনই রফিকের পায়ের দিকে তাকালো, তখন সেটা দেখে তিনি আরো বেশি আশ্চর্য হয়ে গেলেন, কারণ রফিকের পায়ের জায়গায় কোনো পা ছিল না, শুধু তার পরনের প্যান্ট আর ওপরের শার্টটাই ঝুলেছিল। মনে হচ্ছিল ভেতরে কোনো শরীরের আকৃতি আছে, কিন্তু আসলে সেখানে কিছুই ছিল না। এমন সময় রফিকের সেই মাথাটা আলিম ভাইয়ের দিকে প্রায় 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আলিম ভাইয়ের দিকে তাকায়। তার চোখগুলো ধোঁয়াটে জ্বলছিল আর তার মুখে এক বিব্রতকর হাসি ছিল। আর যেই হাসিটা এত পরিমাণে ভয়ঙ্কর ছিল যেটা আলিম ভাই ভাষায় প্রকাশ করতে পেরেছিলেন। সেই অবয়বটা সেই গর্তের ভেতরে একটা লাফ দিয়ে বসলো আর সেখানেই গায়েব হয়ে গেল। এটা দেখে আলিম ভাই প্রচন্ড ভয় পেয়ে যায় আর সেখান থেকে তার ব্যাগপত্র ফেলে বাড়ির দিকে দৌড় লাগায়। রাস্তায় কোনো কিছুর সাথে হোঁচট খেয়ে আলিম ভাই মাটিতে পড়ে যায়। তারপরে আলিম ভাইয়ের আর কোনো কিছু মনে নেই। আলিম ভাইয়ের যখন জ্ঞান ফেরে তখন ফজরের আজান হচ্ছিল। সে কোনো রকমে উঠে দাঁড়ায়। তার শরীরে প্রচন্ড ব্যথা অনুভব হচ্ছিল। সে কোনো রকমে হাঁটতে হাঁটতে নিজের বাড়িতে এসে মেন দরজার সামনে আবারও অজ্ঞান হয়ে পড়ে যায়। আলিম ভাইয়ের মা নামাজ পড়ার জন্য উঠেছিলেন আর মেন গেটের সামনে আলিম ভাইকে পড়ে থাকতে দেখে তিনি প্রচন্ড ভয় পেয়ে যান। আর সাথে সাথেই আলিম ভাইয়ের মা বুঝতে পারেন আসলে আলিম ভাইয়ের সাথে অনেক খারাপ কোনো কিছু একটা ঘটে গিয়েছে। পরের দিন প্রায় সকাল 10টার দিকে আলিম ভাইয়ের জ্ঞান ফেরে। আলিম ভাইয়ের অজ্ঞান হয়ে যাওয়ার ঘটনা আর তার গ্রামে ফিরে আসার ঘটনা আগুনের মতো পুরো এলাকাতে ছড়িয়ে পড়ে। আমি নিজেও আলিম ভাইয়ের বাড়িতে গিয়েছিলাম। আলিম ভাই প্রায় 10টার দিকে জ্ঞান ফিরে পান। জ্ঞান ফিরে পাওয়ার পরেই সে প্রথমে বলে আমি কোথায় আছি। নিজের বাড়ির লোকজনকে দেখে আলিম ভাই বুঝতে পারেন সে আসলে তার নিজের বাড়িতেই আছে। তারপরে গতকাল রাতে ঘটে যাওয়া ঘটনা আলিম ভাই সবাইকে বলে। যে ঘটনাটা শুনে আমরা সবাই আবারও প্রচন্ড ভয় পেয়ে গেলাম, কারণ এবার আলিম ভাই নিজে দেখেছে। আর শুধু দেখেছে না, সে স্পর্শও করেছিল সেই জিনিসগুলোকে, সেই জিনিসটাকে। আমরা সবাই ভেবে নিয়েছিলাম আলিম ভাই হয়তো খুব শীঘ্রই আরো 2জনের মতো, আমার বড় ভাই আর রফিকের মতো আমাদের ছেড়ে এই পৃথিবী থেকে চলে যাবে। যেটা ভেবেছিলাম ঠিক সেটাই হয়েছিল। এই ঘটনার পর আলিম ভাই প্রচন্ড অসুখে ভুগতে লাগলেন। প্রায় 15 দিনের মাথায় আলিম ভাইও আমাদের সকলকে ছেড়ে চলে যান। এই 15 দিনের ভেতরে আলিম ভাইয়ের পরিবার আলিম ভাইকে বেশ কয়েকটা কবিরাজ দেখিয়েছিলেন, কিন্তু সেই কবিরাজগুলো আলিম ভাইয়ের কোনো চিকিৎসা করতে পারছিলেন না, কারণ তারা বুঝতেই পারছিলেন না আলিম ভাইয়ের আসলে কোন জায়গায় কি সমস্যা হয়েছে। ঠিক 15 দিনের মাথায় অতিরিক্ত রক্তক্ষরণের কারণে আলিম ভাই আমাদের ছেড়ে চলে যান। এই নিয়ে 3জনকে এই জিন শেষ করে ফেলেছে। আর আমরা গ্রামবাসীরা এখনো পর্যন্ত কোনো সমাধানে আসতে পারলাম না। এই ঘটনা আমাদের এলাকায় আগুনের মতো ছড়িয়ে যায়, যার কারণে জুমুয়ার নামাজ শেষে গ্রামের সবাই সিদ্ধান্ত নিল সন্ধ্যার পরে কেউ ঘর থেকে বের হবে না। অতিরিক্ত যদি কোনো প্রয়োজন হয় তাহলে একসাথে যেন 4-5 জন বের হয়, আর নয়তো কেউ যেন ঘর থেকে না বের হয়। যতদিন না এর কোনো সঠিক সমাধান হচ্ছে ততদিন পর্যন্ত এভাবেই চলতে থাকবে।
যদিও এটা মেনে নেওয়া এখনকার যুগে অনেক অনেক অস্বাভাবিক, কিন্তু কোনো কিছু করার নেই। কারণ এই জিনিসটাকে যে কয়জন এই পর্যন্ত দেখেছে তারা কেউই আমাদের সাথে আর থাকতে পারেনি। এভাবেই আরো 20-22টা দিন কেটে যায়। একজন ভালো পীরের জন্য মরিয়া হয়ে উঠলাম, কিন্তু কোথাও আমরা ভালো একজন পীরকে খুঁজে পেলাম না। খুঁজতে খুঁজতে প্রায় 23 দিনের মাথায় আমরা একজন পীর সাহেবকে খুঁজে পেলাম। তিনি আমাদের গ্রামে আসলেন, আর আমাদের গ্রামে এসেই তিনি আমাদের বললেন আমাদের গ্রামে খুব খারাপ কোনো কিছুর একটা ছায়া পড়েছে, এত পরিমাণে শক্তিশালী যে পীর সাহেব এর মোকাবেলা করতে ব্যর্থ হলেন। তিনি বললেন এটা আমার দ্বারা সম্ভব নয়, এটা আমার ওস্তাদের দ্বারা অবশ্যই সম্ভব হতে পারে। আমরা গ্রামবাসীরা যেন খুব একটা দেরি না করি। আমরা সেদিনকেই সে পীর সাহেবকে সাথে নিয়ে তার ওস্তাদের কাছে গিয়ে দাঁড়ালাম। সেই ওস্তাদও আমাদের গ্রামে আসলেন, আর আমাদেরকে আশ্বাস দিয়ে গেলেন তিনি কালকে এর একটা সমাধান করার জন্য কয়েকজনকে সাথে নিয়ে আসবেন। আমরা সবাই পীর সাহেবের অপেক্ষায় ছিলাম, কিন্তু আশ্চর্যজনক কথা, তিনি অনেক বেলা হয়ে গেলেও আসছিলেন না। এভাবেই প্রায় সন্ধ্যা লেগে যায়। আমরা সকলেই গ্রামের মাঠের ভেতরে পীর সাহেবের জন্য অপেক্ষা করছিলাম, কিন্তু পীর সাহেবের কোনো নাম গন্ধ নিশানা কোনো কিছুই পাচ্ছিলাম না। আমাদের প্রথম ডেকে নিয়ে আসা পীরের কাছে খবর পাঠাই। খবর নিতে গিয়ে শুনি আমাদের কাছে প্রথম যে পীর এসেছিলেন তিনিও নাকি তার বাড়িতে নেই। এভাবে আরো 2টা দিন কেটে যায়, কিন্তু আমরা এখনো কোনো সমাধান করতে পারিনি। এরই ভেতরে আমাদের এলাকার একজন আরো একটা নতুন পীরের সন্ধান নিয়ে আসে। সেই পীরকেও আমরা সবাই অনেক সম্মানের সহিত আমাদের গ্রামের ভেতরে নিয়ে আসি। তিনি আমাদের আশ্বাস দিলেন তিনি এর একটা সমাধান করে দিতে পারবেন, কিন্তু এই সমাধানটা তিনি আগামীকাল এসে করবেন। কিন্তু পরের দিন তার বলা কথা অনুযায়ী সেও আসতে পারে না। আমরা তার বাড়িতে গিয়ে খোঁজ করেছিলাম, কিন্তু কিন্তু এবারও তার বাড়িতে আমরা তাকে পেলাম না। ঠিক আগের পীরগুলো যেরকম কাউকে কোনো কিছু না বলেই চলে গিয়েছে বাড়ি থেকে, এই পীর সাহেবেরও ঠিক একই রকম ঘটনা ঘটেছে। বাড়িতে কাউকে কোনো কিছু না জানিয়েই তিনি বাড়ি থেকে বের হন, আর এখনো পর্যন্ত বাড়িতে ফেরেননি। যাই হোক, আমরা সবাই অনেক চিন্তায় ছিলাম। আসলে এসব কি হচ্ছে। এরই ভেতরে আরো একটা ঘটনা ঘটে যায়। হঠাৎ করেই আমাদের এলাকার ভেতরে অদ্ভুত অদ্ভুত কিছু মানুষকে দেখা যায়, যারা আমাদের এলাকার ছিল না, কিংবা আমাদের 2-4 পার্শ্ববর্তী এলাকারও ছিল না। তারা কেমন একটা চাদর মুড়ি দিয়ে আসত, আর তাদের কার্যকলাপও ছিল কেমন একটা অস্বাভাবিক। বাজারের ভেতরে যে কোনো একটা দোকানে ঢুকে যেত, আর সেই দোকান থেকে নিজে হাতে জিনিস বের করে দিত, আর সেই জিনিসটা নিয়ে চলেও যেত। তাদের কাছ থেকে টাকা চাইলে তারা কোনো কথা বলতো না। এই নিয়ে তাদেরকে অনেক বকাঝকাও যদি করা হতো, তবুও তারা এর কোনো সাড়া দিত না। সেই জিনিসটা আবারও সেখানে রেখে চলে যেত, আর যার দোকান থেকে জিনিসগুলো নিত পরের দিন থেকেই তারা অস্বাভাবিক রকমের অসুস্থতায় ভুগতে লাগলো। প্রায় দিন তিনেকের মতো প্রচন্ড অসুখ নিয়ে তারা দিন পার করতেন। সবার বুঝতে আর বাকি রইল না আসলে এই মানুষগুলো যারা আমাদের গ্রামের ভেতরে ঢুকছে আর নিজে হাতে কোনো দোকান থেকে ওই জিনিসগুলো তুলে নিচ্ছে, তারা আসলে কোনো মানুষ নয়। তাই আমরা সবাই তাদের সাথে থাকতে থাকতে একরকম মানিয়ে নিয়েছিলাম। তারা আসতো, আর আসার সাথে সাথে আর এসে যে কোনো দোকান থেকে যে কোনো জিনিস তুলে নিয়ে চলে যেত। এভাবেই প্রায় 15টা দিন কেটে যায়। আমরা ভয়ে কাউকে কিছু বলতেও পারতাম না। এমনই একদিন আমরা মাঠের ভেতরে বসেছিলাম, এই বিষয়টা নিয়ে কি করা যায় তার একটা সঠিক সমাধান খুঁজছিলাম। এরই ভেতরে আমাদের মাঝে একটা ফকির বাবা এসে দাঁড়ান।
তার পরনে ছিল একটা সাদা কাপড় আর সাদা কালারের একটা ময়লা পুঁটলি, যেটা তার বাম কাঁধে ঝোলানো ছিল। তিনি এসেই আমাদের কাছ থেকে, বিভিন্ন জনের কাছ থেকে কিছু সাহায্য প্রার্থনা করছিল। আমি নিজে সেখানে দাঁড়িয়েছিলাম। হঠাৎ করেই আমাদের ভেতর থেকে ওসমান চাচা বলে উঠল, বাবা, তুমি এখান থেকে চলে যাও। আমরা এমনিতেই নিজেদের সমস্যা নিয়ে প্রচন্ড চিন্তায় আছি, তুমি অন্য কোথাও যাও। সময়টা বেলা 12টা ছিল। তখন সেই ফকির বাবাটা আমাদের কাছে জানতে চাইলেন আসলে আমরা কি নিয়ে এত চিন্তা করছি, কি হয়েছে। এরই ভেতরে আমাদের এলাকার এক বড় ভাই সে ফকিরের ওপরে রেগে বসলো আর বললেন, আপনাকে যদি আমাদের সমস্যার কথা বলি, আপনি কি তার কোনো সমাধান করতে পারবেন? অনার্থক এখানে এসে চেঁচামেচি করেন না, এখান থেকে চলে যান। আমরা এমনিতেই অনেক দুশ্চিন্তার ভেতরে আছি। ফকির বাবা আমাদের এলাকার সে বড় ভাইয়ের কথা শুনে প্রচন্ড দুঃখ পেলেন আর আমার কাছে এসে জিজ্ঞাসা করলেন, বাবা, কি হয়েছে? তোমরা সবাই এরকম অস্বস্তির মধ্যে কেন আছো? তখন শুরু থেকে ঘটে যাওয়া ঘটনা একটু একটু করে আমি ফকির বাবাকে বলি। ফকির বাবাটা আমার কথা শুনে হাসতে লাগলেন আর তার হাসির আওয়াজটা এত পরিমাণে বেশি ছিল যে আমরা সবাই সেখানে বিরক্ত হয়ে গেলাম আর সবাই এক দৃষ্টিতে সেই ফকির বাবার দিকে তাকিয়ে রইলাম। সেই ফকির বাবাটা হাসতে হাসতে আমাদের বলল, আসলে এটা তেমন কোনো একটা সমস্যা নয়। যদি তোমরা আমাকে অনুমতি দাও তাহলে আমি এর একটা সমাধান করার চেষ্টা করব। ফকিরের এই কথাটা শুনে আমরা প্রচন্ড আশ্চর্য হয়ে গেলাম। একজন ভিক্ষুক নাকি আমাদের সমস্যার সমাধান করবে। মানুষ যখন বন্যার পানিতে ভেসে যাওয়ার সময় একটা খড়কুটাকেও বাঁচার জন্য আঁকড়ে ধরে, আমরাও ফকির বাবার ওই কথাটা শুনে তাকে আমরা সম্মতি জানালাম তিনি যেন আমাদের কোনো একটা সমাধান করে দেন। আর যদি তিনি আমাদের কোনো সমাধান করে দিতে পারেন তাহলে আমরা তাকে অনেক বড় একটা পুরস্কৃত করতে পারি। ফকির বাবা আমাদের কথা শুনে হাসলেন আর বললেন, আমি একজন ভিক্ষুক মানুষ, আমি তোমাদের সমাধান করে দিতে পারবো। এর জন্য আমার বড় কিছুর দরকার নেই। এরই ভিতরে একটা কথা বলতে ভুলে গিয়েছি। আমাদের এলাকার একটা মেয়ে বেশ কয়েকদিন যাবৎ কেমন একটা অস্বাভাবিক আচরণ করছিল, কেমন একটা পাগলের মতো করছিল, কিন্তু মেয়েটা অনেক সুস্থ ছিল। সেই ফকির বাবাটা আমাদের মাঠের ভেতরে একটা জায়গায় বসলেন আর আশ্চর্যজনকভাবে সেই মেয়েটির নাম ধরে ডাকলেন আর বললেন, ওই মেয়েটিকে যেন আমরা তার কাছে নিয়ে আসি, অথবা সেই মেয়েটির কাছে যেন আমরা তাকে নিয়ে যাই। আমরা ফকির বাবার এই কথাটা শুনে প্রচন্ড আশ্চর্য হয়ে গেলাম আর সাথে সাথেই আমরা ফকির বাবাকে সঙ্গে করে সেই মেয়েটার বাড়িতে গিয়ে উঠলাম। সঙ্গত কারণে আমি সেই মেয়েটার নাম প্রকাশ করছি না, কারণ সেই মেয়েটার এখনো বিয়ে হয়নি। তার লাইফে অনেক বড় একটা সমস্যা হতে পারে এই ঘটনাটা শোনার পর, তাই আমি তার নাম প্রকাশে অনিচ্ছুক। যাই হোক, সেই ফকির বাবা যখনই ওই মেয়েটার সামনে এসে দাঁড়ালেন তখনই সে মেয়েটি কেমন একটা কাঁপতে লাগলো আর কাঁপা কাঁপা গলায় বলল, তুই তুই এখান থেকে চলে যা, তুই আমার কোনো কিছুই করতে পারবি না, তুই জানিস না আমি কি। এরকম ভাবে আরো অনেক কিছু বলতে লাগলো সেই মেয়েটি। ফকির বাবা মেয়েটির এই কথাগুলো শুনে কেমন একটা হাসতে লাগলেন, যে হাসিটা কেমন একটা রহস্যময় ছিল। সেই ফকির বাবা তার সাদা কাপড়ের ঝোলার ভেতর থেকে কোনো কিছু একটা বের করলেন, তারপরে তিনি হাতের মুঠোয় নিয়ে কিছু একটা পরে ফু দিতে লাগলেন। প্রায় 3-4টা ফু দেওয়ার পরে সেই হাতের মুষ্টি থেকে এক মুঠো লাল সিঁদুরের মতো কিছু সেই মেয়েটির গায়ে ছুঁড়ে মারলেন আর মেয়েটির গায়ে সেই সিঁদুরটা লাগার সাথে সাথে মেয়েটির অস্থিরতা আরো বেড়ে গেল। তার চুলগুলো সে নিজে টেনে টেনে ছিঁড়তে লাগলো। কয়েকজন মিলে সে মেয়েটিকে ধরাধরি করলো, কিন্তু সে মেয়েটির শরীরে এত পরিমাণে শক্তি ছিল যে 4-5 জন মানুষও সেই মেয়েটির কাছে কিছুই মনে হচ্ছিল না, যদিও তার বয়স ছিল মাত্র 13 বছর। একটা মানুষের শরীরে যে এত পরিমাণে শক্তি আসতে পারে এটা আমি নিজের চোখে না দেখলে বিশ্বাসই করতাম না।
সেই মেয়েটির গলার সাউন্ড এবার আরো কেমন একটা ভয়ঙ্কর হয়ে উঠল, আর সে অকথ্য ভাষায় আমাদের সবাইকে গালিগালাজ করতে লাগলো। তারপরে সেই মেয়েটি অচেতন হয়ে পড়ল। মেয়েটি কিছুক্ষণের পর আবারও জ্ঞান ফিরে পেল। তারপরে সবাইকে একটা লম্বা সালাম দিল। সালাম দিয়ে সে ফকির বাবার সামনে এসে বসে পড়ল। আমরা মেয়েটিকে দেখে বুঝেছিলাম তার ভেতরে কোনো অস্বাভাবিক কোনো কিছু ভর করেছে, সে কোনো কিছু দ্বারা পোজেজ হয়েছে। সেই ফকির বাবা সেই মেয়েটির সামনে এসে বসলেন আর তাকে তার নাম জিজ্ঞাসা করলেন। সে মেয়েটি প্রথমে তার নাম বলতে চাইল না। সে বলল, আমি যদি আমার নাম বলি তাহলে আমার শক্তি অনেক কমে যাবে। আর বিশ্বাস করেন বাবা, আমি আমার ভাইদের মতো খারাপ নই। আমি অনেক ভালো একটা জিন। আমি আমাদের ভাইদের পছন্দ করি না, যার কারণে আমি তাদের থেকে একটু দূরে দূরে থাকি। একটু আগেই এই মেয়েটির শরীরে যে এসেছিল সেটা আমার বড় ভাই ছিল, আর আমি হচ্ছি সবার ছোট। অনেক জেরাজেরির পরে সেই জিনটি তার নাম বলল। তার নাম ছিল জাম্বু। এই প্রথম আমরা এই জিনের নাম শুনতে পেলাম। তারপরে সেই জিনটি আমাদের বলল, আসলে তারা এই গ্রামে ঘুরতে ঘুরতে এসেছিল, আর আসার পরে ওই গর্তটা তাদের অনেক ভালো লেগে যায়, যার কারণে সেখানেই তারা থাকতে আরম্ভ করে। তারা ছিল মোট 6 ভাই। তার ভেতরে সেই জামরুন জিনটাই ছিল সবচেয়ে ভালো। আর সেদিনকে রফিককে পেছন থেকে যে ডাক দিয়ে বলেছিল, তুমি আর সামনে এগিয়ে যেও না, সামনে তোমার জন্য অনেক অনেক বড় একটা বিপদ অপেক্ষা করছে, তুমি তোমার নিজের দোকানে ফিরে যাও আর সেখানেই সারা রাত কাটিয়ে দাও। সেই মানুষটা আসলে কোনো মানুষ ছিল না, এটা ছিল সেই জামরুন জিন। অনেকক্ষণ কথা বলার পরে সেই জামরুন জিনটি জানায় সে তাদের বাকি ভাইদের এখান থেকে সরিয়ে দেওয়ার জন্য আমাদেরকে সাহায্য করতে পারে। যেই কথা সেই কাজ। জিনটি অনেক ভালো ছিল, যার কারণে সে ওই ফকির বাবাটা সাহায্য করতে চেয়েছিল। আর বাদ বাকি 5 ভাইয়ের ভেতর থেকে সে অনেক শক্তিশালী ছিল, যার কারণে তার ভালো দিক থাকলেও বাকি 5 ভাই তার সাথে শক্তিতে পেরে উঠতে পারত না। এরই ভেতরে কিছু প্রক্রিয়া শুরু করা হলো। সন্ধ্যার পর থেকে সেই ফকির বাবা তার মতো করে রিচুয়াল করা শুরু করলেন। আমরা গ্রামের অনেকেই সেই রিচুয়াল করা দেখছি। সেই ফকির বাবা একটা আগুনের কুণ্ডলি জ্বালালেন আর সেই আগুনের সামনে ওই মেয়েটিকে বসতে বললেন। সেই মেয়েটির চারপাশ দিয়ে একটা লাল সিঁদুরের বৃত্ত এঁকে দিলেন, আর সেই সিঁদুরের বৃত্তের ভেতরে ওই মেয়েটি এসে বসে পড়ল। তার চেহারা স্বরূপ দেখে আমরা বুঝতে পারলাম সে জামরুন জিন দ্বারা প্রজেজ। সেই বাবা তার মতো করে রিচুয়াল করা শুরু করলো আর একের পর এক সেই জিনকে ধরতে আরম্ভ করলো। 5 জনের ভেতরে 3 জনকে সেই বাবা বোতলবন্দি করতে পেরেছিলেন, আর বাকি 2 জন পালিয়ে গিয়েছিল। যেই 2 জন পালিয়ে গিয়েছিল তাদের ভেতরে একজন ছিল সবার বড়, আর তার পরের জন ছিল তার ছোট। তারা পালিয়ে গেল আর 3 জনকে বোতলে বন্দি করা হলো, আর একজন সে মেয়েটির শরীরের ভেতরে তখনও ছিল। তারপরে আমাদের সবাইকে সালাম দিয়ে জামরুন জিনও আমাদের কাছ থেকে বিদায় নিয়ে নিল। যখনই জামরুন জিন ওই মেয়েটির শরীর ত্যাগ করলো, সেই মেয়েটি সেখানেই অজ্ঞান হয়ে পড়ে গেল। তারপরে সে ফকির বাবা আমাদের জানালেন আমাদের এলাকার ভেতর থেকে সেই বিপদটা কেটে গিয়েছে। 3 জনকে আটক করতে পেরেছেন, একজন নিজের ইচ্ছায় চলে গিয়েছে আর বাকি 2 জন পালিয়ে গিয়েছে। হয়তো তারা আর কোনো অবস্থাতেই আমাদের এলাকাতে ফিরে আসবে না। এবার সে বাবা আমাদের এলাকার ভেতরে কিছু শক্তি সামর্থ্য যুবকদের বেছে নিলেন আর বললেন এই 3টি বোতল যেন আমরা নদীতে ফেলে দেই। কোনো অবস্থাতেই যেন বোতলটির মুখ না খোলা হয়। যদি মুখ খোলা হয় তাহলে সেই জিনগুলো আবারও বেরিয়ে আসবে, আর বোতলে বন্দি করার কারণে সেই জিনগুলো তাদের প্রতিশোধও নিতে পারে। শক্তি সামর্থ্য সেই ছেলেগুলোকে দিয়ে আমরা সেই বোতলগুলোকে নদীর জলে ফেলে দিতে সক্ষম হলাম। যারা এই বোতল 3টি নদীর পানিতে ফেলতে গিয়েছিল তাদের
বক্তব্যটা এমন ছিল যে সামান্য ওই বোতলগুলো যে এত পরিমাণে ভারী ছিল যা তারা 2 হাত দিয়ে তুলে নিয়ে নদীর পার পর্যন্ত যেতে পারছিল না। রাস্তার ভেতরে বেশ কয়েকটা জায়গাতে তারা ভারীর কারণে সেই বোতলগুলোকে রেখে দিয়েছিল। আবারও সেই বোতলগুলো তুলে তারা নদীর পানির ভেতরে বোতলটি ফেলতে সক্ষম হয়েছিল। যাই হোক, কি ভেবেছেন ঘটনাটা কি এখানেই শেষ? না, ঘটনাটা এখানে শেষ নয়। এরপরেও আরো কিছু মর্মান্তিক ঘটনা আছে, যেটা এখন বলছি। সেই ফকির বাবার ওপরে আমরা অনেক খুশি হয়েছিলাম, আর সেই ফকির বাবাকে আমরা নিজেদের ইচ্ছা মতো অনেক পুরস্কারও দিয়েছিলাম। তারপরে সেই ফকির বাবাটা কোথায় জানি চলে গিয়েছিলেন, তার খোঁজ আমরা কখনোই পাইনি। কিন্তু এই ঘটনার পর থেকে আমাদের এলাকা প্রায় 7টা দিনের মতো আমরা সবাই নিজেদের পুরনো জীবনে ফিরে গিয়েছিলাম। ঠিক আগের মতোই দোকান খোলা আর নিজেদের ইচ্ছা মতো আড্ডা, সবকিছুই আমাদের এলাকার ভেতরে আগের মতোই চলছিল। ঠিক 7 দিনের মাথায় আরো একটা বিপত্তি ঘটল। হঠাৎ পরের দিন সকালবেলা শুনতে পেলাম আমাদের এলাকার একটা পুকুরে একটা অস্বাভাবিক প্রাণী দেখা গিয়েছে, যেটা পুকুরের এক কোণে মরে পড়ে আছে। আমি কথাটা শুনে কেমন একটি কৌতূহলী হলাম, আর সাথে সাথেই আমিও বাকিদের মতো সে পুকুরের কাছে গিয়ে দাঁড়ালাম। আর পুকুরের কাছে গিয়ে আমি দেখতে পেলাম পুকুরের পশ্চিম সাইডের একেবারে কর্নারে একটা একটা অদ্ভুত আকৃতির প্রাণী মরে পড়ে আছে, যার মাথাটা ছিল ছাগলের মতো। অনেক বড় বড় শিং ছিল, যেটা কোনো স্বাভাবিক ছাগলের হয় না। আর তার শরীরের আকৃতিটা ছিল কুকুরের মতো। তার পাগুলো ছিল মানুষের হাতের মতো, কিন্তু তার আঙ্গুল ছিল 3টি। এরকম একটা অস্বাভাবিক প্রাণী আমি আমার জীবনে আর কোনোদিনও দেখিনি। আমি কেন, আমার এলাকার কেউই এরকম প্রাণী এর আগে কখনো দেখেনি। আমরা কেউ বুঝতে পারছিলাম না এটা আসলে কি হতে পারে। এরই মধ্যে প্রায় ঘন্টাখানেক সময় কেটে গিয়েছে। হুট করে সবার চোখের সামনে থেকে ওই অদ্ভুত প্রাণীটি পানির গভীরে তলিয়ে গেল। আমরা সবাই এটা দেখে প্রচন্ড হতবাক হয়ে গেলাম। ভেবেছিলাম এটা স্বাভাবিক কোনো একটা ঘটনা, হয়তো কোনো প্রাণী এসেছিল যেটা পুকুরের পানিতে পড়ে গিয়েছে আর উঠতে পারেনি। আর এতদিন যাবৎ আমাদের এলাকাতে এসব ঘটনার কারণে অনেক মানুষ জমায়েত হয়েছে। তারা ভেবেছিল এটাও কোনো একটা অলৌকিক কিছু। যাই হোক, এই ঘটনার পরের সেদিন রাতে দোকান বন্ধ করে আমাদেরই এলাকার এক চাচা নিজের বাড়িতে ফিরছিলেন। আর সেই চাচাটি নিজের বাড়িতে আসার সময় ঠিক ওই গর্তের কাছেই 2জন অবয়বকে দাঁড়িয়ে থাকতে দেখেন, যারা অস্বাভাবিক রকমের লম্বা ছিল। চাচা এতদিন শুধু মানুষের মুখে মুখে শুনেই আসছিলেন, এবার চাচা নিজের চোখে দেখতে পেলেন। এটা দেখে চাচা অনেক ভয় পেয়ে গিয়েছিলেন, আর সেখান থেকে তিনি দৌড়ে তার দোকানে আবারও ফিরে গিয়েছিলেন। তারপরে তার বাসাতে কল করেন, আর বাড়ি থেকে কয়েকজনকে তাকে নিয়ে যাওয়ার জন্য আসতে বলেন। প্রায় 3-4 জন মিলে সেদিনকার মতো চাচাকে দোকান থেকে রিসিভ করে আর নিজের বাড়িতে রেখে আসে। এই ঘটনার পর থেকে আমাদের এলাকার সেই চাচাটাও কেমন একটা অস্বাভাবিক আচরণ করা শুরু করে। তিনি হঠাৎ করে চিৎকার করে উঠতেন। তার নিজের মাথার চুল তিনি নিজেই টেনে ছিঁড়তেন। তিনি অনেক সুস্থ আর শক্তিশালী একটা মানুষ ছিলেন, তবে তিনি হুট করে কেমন একটা বদলে যেতে লাগলেন। নিজের কাপড়ের ভেতরেই তিনি মলমূত্র ত্যাগ করাও শুরু করে দিলেন। এভাবেই প্রায় 7টা দিন কেটে গেল। 7 দিন পরে সেই ফকির বাবা আবারও আমাদের এলাকায় এলেন। এলাকার আসার পর তিনি আমাদেরকে বললেন আমরা যেন তাকে সেই চাচার বাড়িতে নিয়ে যাই। চাচার বাড়িতে আসতেই চাচা কেমন একটা অস্বাভাবিক রকমের আচরণ করতে লাগলেন সে ফকির বাবাকে দেখে। তিনি সে ফকির বাবাকে উমড়ে উমড়ে মারতে আসতে লাগলেন।
তারপরে সে ফকির বাবা তার ঝোলার ভেতর থেকে আবারও কিছু একটা বের করলেন, আর বের করে তিনি কয়েকটা ফু দিয়ে আবারও সেই চাচার ওপরে নিক্ষেপ করলেন। সেটা নিক্ষেপ করার সাথে সাথে চাচা অসম্ভবভাবে চিৎকার করতে শুরু করলেন। যেই চিৎকারের আওয়াজটা এত পরিমাণে তীব্র ছিল, যেটা আমি আপনার কাছে ভাষায় প্রকাশ করতে পারবো না। তার নিজের গলার সাউন্ডটাও কেমন একটা বদলে গিয়েছিল। তারপরে সেই ফকির বাবা ওই চাচাকে জিজ্ঞাসা করলেন, তোরা আবার ফিরে এসেছিস? তখন সেই চাচার ভেতর থাকা জিনটা বলে উঠল, শোন, আমি যে কতখানি শক্তিশালী এটা তুই ফকির জানিস না। তুই আমাদের 3 ভাইকে বোতলবন্দি করেছিস। তুই অনেক কিছুই জানিস, যার কারণে আমরা তোর ধারে কাছে ঘেঁষতে পারছি না। তারপরে সে জিনটি আরো বলতে লাগলো, প্রথমে আমার ভাইয়ের কথা বলল, তাকে মেরেছে, তারপরে রফিককে মেরেছে, তারপরে আলিমকে মেরেছে। তারা আর কোনো কিছু চাইছিল না, এই এলাকা থেকে তারা চলেই যেত, কিন্তু সেই ফকির এসে তার 3 ভাইকে বোতলবন্দি করে, যার কারণে তারা প্রচন্ড ক্ষিপ্ত হয়েছিল। আর এই বোতলবন্দি করার জন্য তার নিজেদেরই ছোট ভাই জামরুল তাকে সাহায্য করেছিল, যার কারণে জামরুলকে তারা 2 মিলে হত্যা করে আর আমাদের এলাকার সেই পুকুরে ফেলে যায়। সেদিনকে আমরা পুকুরের কানিতে যে অদ্ভুত একটা প্রাণীকে দেখতে পেয়েছিলাম, আসলে সেটা কোনো প্রাণী ছিল না, ওটা প্রাণীর আকারে সেই ভালো জামরুল জিন ছিল। সেই জিনটিকে তার নিজেদেরই ভাই হত্যা করেছে, আর হত্যা করার কারণ ছিল একটাই, সেটা হচ্ছে তাদের বাকি 3 ভাইকে বোতলবন্দি করার জন্য। তারা এই এলাকা আর কখনোই ছেড়ে যাবে না, আর এই এলাকা থেকে তারা প্রতিনিয়ত 1 করে মানুষ নেবে। এই কথা শুনে ফকির প্রচন্ড রাগান্বিত হলেন আর তাদেরকে মারতে আরম্ভ করলেন। তিনি লাঠি দিয়ে মাটিতে আঘাত করছিলেন, কিন্তু আমরা নিজের চোখে দেখতে পেলাম সেই আঘাতের প্রতিটা ব্যথা যেন আমাদের এলাকার সেই চাচার গায়ে গিয়ে লাগছে। তিনি অস্বাভাবিকভাবে চিৎকার করছিলেন প্রতিটা মাটির আঘাতে। অনেক রকমভাবে কথার মাঝখানে সেই জিনগুলোর সাথে আমাদের প্রতিশ্রুতি হয়, আমরা যদি তার বাকি 3 ভাইকে বোতল থেকে মুক্ত করে দিতে পারি, তাহলে তাহলে সেই জিনগুলো আমাদের এলাকা ছেড়ে চলে যাবে। আর সেই জিনগুলো এত পরিমাণে শক্তিশালী ছিল যে তাদের সাথে মোকাবেলা করা যার তার কথা নয়। সেই ফকির নিজেও বুঝতে পেরেছিলেন আসলে তারা অনেক অনেক শক্তিশালী, এদের সাথে তিনি কোনো অবস্থাতে মোকাবেলা করতে পারবেন না। যদি এদের সাথে তিনি মোকাবেলা করতে চান, তাহলে মৃত্যু অনিবার্য। তারপরেই সে ফকির বাবা ওই জিনগুলোর কাছে প্রতিশ্রুতি দিলেন যে পরের দিনের ভেতরেই সেই বোতলবন্দি জিনগুলোকে তিনি মুক্ত করে দেবেন। এরকম ভাবেই কথা চলতে চলতে সেই জিনগুলো রাজি হয়ে যায়, আর সেই বুড়ো বাবাটা বলে, তোমরা যে আমাদের এলাকা ছেড়ে চলে যাচ্ছ, এটার কি প্রমাণ তোমরা দিয়ে যাবে? তখন সেই জিনগুলো বলে ওঠে, আমাদের এলাকার ভেতরে একটা বড় গাছ আছে, সেই গাছটি তারা যাওয়ার সময় উপড়ে ফেলে রেখে যাবে। পরের দিন সকালবেলাতেই আমরা ঘুম থেকে উঠে দেখতে পেলাম আমাদের এলাকার একটা বড় গাছ উপড়ে মাটিতে পড়ে আছে। সবাই এই গাছটা দেখে বুঝতে পারলাম গতকালকে ঘটে যাওয়া ঘটনা আর ফকির বাবার কথা সবকিছুই মিলে গিয়েছে। হয়তো সেই জিনগুলো আমাদের এলাকা ছেড়ে চলে গিয়েছে, আর ঘটেছিল ঠিক এই রকমই। সেই জিনগুলো আমাদের এলাকাতে আর কখনো দেখা যায়, এরকম আর কেউ কোনো রকম কোনো সমস্যার সম্মুখীন হয়নি। তবে আমার একটা গভীর প্রশ্ন থেকে গিয়েছে, সেই ফকির বাবাটা বাকি বন্দি 3 জিনকে কিভাবে মুক্ত করেছিলেন? সেই জিনগুলোকে আমরা তো বোতলবন্দি করে নদীর স্রোতের সাথে ভাসিয়ে দিয়েছিলাম। জানি না সেই ফকির বাবা কি করেছিলেন,
তবে এতটুকুন জানি সেই ফকির বাবা কোনো সাধারণ মানুষ ছিলেন না। তিনি আসলে অনেক কিছু জানতেন আর অনেক শক্তিশালী একজন বুজুর্গ লোক ছিলেন। না হলে আমরা যেখানে পীর সাহেবদের নিয়ে এসে এই সমস্যার সমাধান করতে ব্যর্থ হয়েছিলাম, 2 দিনের ভেতরে এসে সে ফকির বাবা এর একটা স্থায়ী সমাধান করে দিয়ে গিয়েছিলেন। যাই হোক, জানি না এই ঘটনাটা আপনাদের কাছে কেমন লেগেছে, তবে আমি এগুলো নিজের চোখে দেখেছি, নিজের কানে শুনেছি। তাই আমার কাছে এই জিনিসগুলো অনেক অনেক বেশি ভয়ঙ্কর লেগেছিল। আমার কাছে এরকম আরো অনেক ঘটনা আছে যেটা আমি আপনার কাছে লিখে পাঠাতে পারি। যদি আপনি আমাকে অনুমতি দেন তাহলে আমি আপনার ভয়ের বারান্দার একজন মনিটর হিসেবে কাজ করতে চাই। লেখার ভেতরে অনিচ্ছাকৃত ভুলের কারণে আমি আন্তরিকভাবে দুঃখিত। কথা হবে অন্য কোনো দিন। ভয়ের বারান্দা দীর্ঘজীবী হোক। আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।